নমস্কার, নিউজ ১৮ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। প্রায় ৩০ বছর আগেকার কথা। ছেলেটার বয়স তখন ৬ কিংবা ৭। চটপটে স্বভাব, ক্রিকেট খেলতে প্রচণ্ড ভালোবাসে। সাংবাদিকতার প্রয়োজনে প্রতিদিন বিকেলে তখন যেতেই হতো তাদের বাড়িতে। ক্রমশ আলাপ, ঘনিষ্ঠতা, আড্ডা। প্রায়শই আগে চলে যেতাম, কারণ আধ ঘন্টা বা ১ ঘন্টা ক্রিকেট খেলাই ছিল আমারও নেশা। ক্রিকেট খেলতাম, আড্ডা মারতাম, গল্প করতাম। তারপর আরও অনেক কিছু সময় গড়িয়েছে। রাজ্যের রাজনীতিতে বহু অধ্যায় বদলেছে। সেদিনের সেই চটপটে বাচ্চা ছেলে আজ বঙ্গ রাজনীতির অন্যতম প্রধান কুশীলব। এমন একটা দিন যায় না যেদিন খবরের শিরোনামে তার নাম থাকে না। খবরের কেন্দ্রে তিনি, আক্রমণের কেন্দ্রে তিনি, বিতর্কের কেন্দ্রে তিনি। রাজ্যের বিরোধী দলনেতাকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবার ভাষণেই তার নাম। তাকে ঘিরে হাজারো কথা, হাজারো অভিযোগ। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, আজ জেনে নেব তার কাছ থেকেই। লোকসভা ভোটের মুখে সোজা সাপটায় মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক, আমাদের নিউজ ১৮ বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের চ্যানেলের সকল দর্শককে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনলেই কতগুলো জিনিস মাথায় আসে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, এমন এক ব্যক্তি যাকে দুর্নীতি মামলায় ইডি, সিবিআই লাগাতার ডেকে চলেছে। কিন্তু এগুলোর বাইরেও তো একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, যিনি ৩৬ বছরের তরুণ। সেই মানুষটি কেমন? না, আমি সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের একজন ৩৬ বছরের তরুণ যেরকম হয়, আমিও ঠিক সেরকমই। সাধারণ ৩৬ বছরের একজন তরুণের যেমন মা, বাবা, পরিবার, স্ত্রী, ছেলে, মেয়ে হয়, আমারও ঠিক তাই। বন্ধুবান্ধব আমার সেরম কোনো কেউ নেই। তার কারণ ছোটোবেলা থেকেই রাজনৈতিক পরিসরে আমি বড় হয়েছি এবং আমি ব্যক্তিগত জীবনে কেমন, এটা আমার মনে হয় যে আমাকে যারা কাছ থেকে দেখেছে তারা বলতে পারবে। আপনি ইন্ট্রোডাকশনটা একটু আগে দিলেন, সুতরাং যারা আমাকে কাছ থেকে দেখেছে বা জানে, চেনে, তাদের বলা উচিত। ইডি, সিবিআই সব মিলিয়ে আপনাকে প্রায় ১২ বার তলব করেছে একাধিক মামলায়। জানিয়ে বিরোধীরা নিয়মিত আক্রমণ করছে, রোজই করছে। রাজনীতি তো পারসেপশনের খেলা। কখনো মনে হয় না এতে আপনার পারসেপশন ড্যামেজ হচ্ছে? দেখুন, এই যে ইডি সিবিআইয়ের মামলা মোকদ্দমা যবে থেকে শুরু হয়েছে, বিশেষ করে প্রথম আমি যেবার সিবিআইয়ের ডাক পাই বা ইডির ডাক পাই ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, এবং ২০২০ সালের নভেম্বর মাসে আমি যে কথাটা বলেছিলাম, আমি আজও আমার অবস্থানে অনড়। আমি বলেছিলাম আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ ইডি বা সিবিআইয়ের কাছে থাকে তাহলে আমাকে তলব করার দরকার নেই। একটা দৃষ্টান্ত ভারতবর্ষের বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে স্থাপন করুন। আমাকে দরকার হলে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি মৃত্যুবরণ করব। কিন্তু এই যে পারসেপশনের খেলা আপনি বলছেন, এটা পারসেপশনের খেলা না, এটা মনোবল ভাঙার খেলা। আমরা অন্য ধাতুতে তৈরি, আই এম নট বিল্ড লাইক দ্যাট। আপনি ৫ বার ডাকবেন, আমার মনোবল ভেঙে যাবে। আপনি যতবার ডাকবেন, আমি আমার আন্দোলনে আরও লড়াই আরও দৃঢ় প্রতিজ্ঞ হব, এবং যতবার ডাকবেন আমার মানসিকতা আরও দৃঢ় হবে। আপনি যাদেরকে ইডি সিবিআই দিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করছেন, অনেকে মেরুদণ্ড বিক্রি করে, বশ্যতা স্বীকার করে আত্মসমর্পণ করেছে বিজেপি নেতাদের কাছে, অস্বীকার করার তো জায়গা নেই। এর একাধিক উদাহরণ আমরা দেখেছি, মহারাষ্ট্রেও হয়েছে। নিশ্চিতভাবে এ তো প্রথা হয়ে দাঁড়িয়েছে। আপনার যাদের কাছে ইডি সিবিআই যাচ্ছে, শুনুন, খুব সিম্পল, আমি আপনাকে যদি ৩টে অপশান দিই, যাদের কাছে ইডি সিবিআই যাচ্ছে তাদের কাছে কি অপশান? এক হচ্ছে মাথা উঁচু করে লড়াই করে এই লড়াইয়ের মোকাবিলা করো। ২ নম্বর অপশান হচ্ছে আপনি বিজেপিতে যান, আর ৩ নম্বর হচ্ছে রাজনীতি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন। এই ৩টের বাইরে তো আর কোনো অপশান নেই। তো অনেকে, আর কোর্টে যারা যাচ্ছে, বিচার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য এখন না করাই ভালো, যা দিনকাল চলছে। সুতরাং কোর্টে যারা যাচ্ছে তাদের পরিণতি কী হচ্ছে আপনারা দেখেছেন।
যদিও আমি বিচার ব্যবস্থার সবাইকে দোষী করি না, আমি এখনও মনে করি ভারতবর্ষে সুপ্রিম কোর্টের মতো সমস্ত ইনস্টিটিউশন রয়েছে যারা এখনও মেরুদণ্ড সোজা রেখে কাজ করছে, সেই কারণেই দেশটা এখনও বেঁচে আছে। আর বাকি রইল দুটো অপশান, এক হচ্ছে আপনি মাথা উঁচু করে লড়াই করুন, তা না হলে বিজেপির কাছে বশ্যতা স্বীকার করে বিজেপি জয়েন করুন। এবার কেউ মাথা উঁচু করে লড়াই করছে, কেউ জেলে যাচ্ছে, কেউ বশ্যতা স্বীকার করে বিজেপিতে যাচ্ছে, এই তো মোদ্দা কথা। তো পারসেপশন না, এটা হচ্ছে প্রেশার ট্যাকটিক্স। আপনি রাজনৈতিকভাবে মোকাবিলা করে আমাকে হারান। কেউ কেউ তো বলছে আপনার সাথে বিরাট সেটিং রয়েছে। কার সাথে? ইডিসিবিআই আপনার সাথে। তাহলে আমাকে বারবার ডাকবে কেন? যারা বলছে, কে বলছে? সিপিএম, সুজন চক্রবর্তী, সারদায় নাম রয়েছে, একবারও ডাক পায়নি। কে বলছে? অধীর চৌধুরী, সুদীপ্ত সেন চিঠি লিখে দিয়ে গেছে, চিটফান্ডে নাম রয়েছে, একবারও এখনো পর্যন্ত ডাকেনি। তাকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ, সে বলছে আমার সাথে বিজেপির সেটিং আছে। আমি প্রথমে আপনাকে বললাম যে আমি অন্য ধাতুতে তৈরি। যারা বলছে তাদেরকে কতবার ডেকেছে? এই যে বিজেপির নেতারা বলছে, যাদেরকে প্রকাশ্যে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, তাদেরকে কতবার ডেকেছে? সারদা গার্ডেন বিষ্ণুপুরে কার নেতৃত্বে তৈরি হয়েছিল? কোন সিপিএমের নেতা জড়িত ছিল? আপনিও জানেন, আমিও জানি। কবার ডাক পেয়েছে? অন্য প্রসঙ্গে আসি। ওই যে অভিষেক, আপনি বলুন, এই যে সন্দেশখালির মতো ঘটনা, শাহজাহানের নাম উঠে আসা, এর কতটা আপনাদের দায় আর কতটা বিরোধীদের অভিযোগ? শাহজাহান সম্পর্কে যে তথ্যগুলো বিশেষ করে গত 1 মাস ধরে সংবাদ মাধ্যমে এসেছে, আমি বারবার আপনাদের বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আপনারা আগেও দেখেছেন, আমি নিজে সাংবাদিক বৈঠক করে বলেছি যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে যখন রেয়াত করেনি, শেখ শাহজাহান কে? এবার আপনাদের মধ্যে অভিযোগ করছে শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? যে মামলাটা হয়েছিল, এফআইআরটা করেছিল ইডি। হাইকোর্ট যদি পুলিশ প্রশাসনের হাত বেঁধে দেয়, তাহলে আপনি গ্রেফতার করবেন কোত্থেকে? শাহজাহানকে গ্রেফতার করেছে কে? পশ্চিমবঙ্গ পুলিশ করেছে, আমাদের সরকারের পুলিশ করেছে, নরেন্দ্র মোদীর ইডি সিবিআই করেনি। পরবর্তীকালে হেফাজতে নিয়েছে, মামলা যখন সিবিআই ট্রান্সফার হয়েছে তখন। তা হাইকোর্ট যদি পুলিশের হাত বেঁধে দেয় এবং চারিদিকে বিরোধী নেতা, বিরোধী দলগুলো ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জির সরকার শাহজাহানকে অ্যারেস্ট করছে না, আপনি অ্যারেস্ট করতে দিচ্ছেন না, আমি যদি বলে থাকি হাইকোর্ট আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? যে কোনো স্টে নিয়ে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল নট প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন। ইফ সামওয়ান ইজ নট অ্যালাউড টু প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন, সেখানে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? আমি কাউকে ডেকে পাঠাতে পারবো না, তদন্ত করতে পারবো না, ফিল্ডে পুলিশ যেতে পারবে না, তো আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? কিন্তু কোথাও কি আপনার মনে হয় না একটু দেরি হলো, এতটা দেরি না হলেও ভালো হতো? যে সময়টা আমি আপনাকে বলছি, পুলিশ প্রশাসনের হাত বেঁধে দিলে আপনি কি করবেন? ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর, গণতন্ত্রের কিছু রীতিনীতি আছে, এগুলো আপনি অস্বীকার করতে পারেন না। এবার যারা এই এত বড় বড় ভাষণ দিচ্ছে যে মহিলা নির্যাতন হয়েছে, আপনি বলুন সেই মহিলা নির্যাতনের অভিযোগ কাদের বিরুদ্ধে? 1 নম্বর হচ্ছে শিবপ্রসাদ হাজরা, শিবু উত্তম এবং উত্তম সর্দার। এই উত্তম সর্দার আর শিবু হাজরাকে 15 দিন হয়ে গেল সিবিআই হেফাজতে নিল না কেন? আজকে হয়তো আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, আজকে বিজেপির নেতারা শুনবে, সিবিআইয়ের কর্তারা শুনবে, হয়তো কালকে দিল্লি থেকে আদেশ আসবে হেফাজতে নাও, কিন্তু যে মুহূর্তে ইন্টারভিউ হচ্ছে এখনো পর্যন্ত শিবু হাজরা বা উত্তম সর্দারকে সিবিআই হেফাজতে চায়নি। সুতরাং কি ভোট ব্যাংক পলিটিক্স? নিশ্চিতভাবে ভোট ব্যাংক পলিটিক্স, ভোট ব্যাংক পলিটিক্স এবং মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে দুর্বল করার পলিটিক্স, বাংলার মানুষকে ভুল পথে পরিচালিত করার পলিটিক্স। আজকে যদি মহিলা সুরক্ষা এদের কাছে প্রাইম ইস্যু হতো, ব্রিজভূষণ সিং কি করে কুস্তিগিরদের এত অভিযোগ থাকার পরেও তিনি পদে ক্ষমতায় আসীন হয়ে থাকেন? কি করে? কুলদীপ সিং সেঙ্গার, উন্নাও ধর্ষণকাণ্ডের প্রধান অভিযুক্ত, সুপ্রিম কোর্টের রায় আসার পর বিজেপি দল থেকে বার করেছে। অজয় তেনি মিশ্র, যার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে নিরীহ কৃষকদের, আন্দোলনরত কৃষকদের গাড়ি দিয়ে পিষে মেরে দিয়ে চলে গেছে, তাকে এবারের নির্বাচনেও বিজেপি টিকিট দিয়েছে। সেই অজয় তেনি মিশ্রকে এবারের নির্বাচনেও বিজেপি প্রার্থী করেছে। বিএস ইয়েডুরাপ্পা, যার বিরুদ্ধে পক্সো মামলার অভিযোগ রয়েছে, সে বিজেপির সেই রাজ্যের সবথেকে বড় নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাশে বসিয়ে সভা করছে। কারা নারী নির্যাতন, নারী ক্ষমতায়নের কথা বলে? আপনার কি মনে হয় যে তৃণমূলের যে মহিলা ভোট ব্যাংক,
এটাকে টার্গেট করা হচ্ছে? আমাদের কোনো ভোট ব্যাংক মহিলা পুরুষ বলে নেই। এটা আপনারা সেভাবে পারসেপশন ক্রিয়েট করতে পারেন বা আপনাদের দৃষ্টিভঙ্গি যে মহিলা ভোট ব্যাংক বা পুরুষ ভোট ব্যাংক। আমরা যখন কাজ করি আমরা সবার জন্য করি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2021 সালে লড়াই করতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিভাবে ব্যঙ্গাত্মকভাবে কথাবার্তা বলেছিল এগুলো মানুষ দেখেছে এবং তার জবাব বাংলার মানুষ 2021 সালে দিয়েছে। ভোটের ফলে সেটা প্রতিফলিত হয়েছে, কেউ অস্বীকার করতে পারে না। সুতরাং বাংলার পুরো সমাজকে, বঙ্গবাসীকে ভুল পথে পরিচালিত করা, যে তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত বা তৃণমূলের নেতারা করাপ্ট, তৃণমূলের নেতারা অসাধু। আরে যারা চুরিতে অভিযুক্ত তারা তখন বিজেপির সম্পদ। আপনি বলছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, প্রধানমন্ত্রী সব জায়গায় গিয়ে বলছে। পাশে বসিয়ে রেখেছে কাকে? হিমন্ত বিশ্ব শর্মা, আসামের চিফ মিনিস্টার। বাংলায় এসে বলছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। যে লোকটা হাত পেতে টিভির পর্দায় টাকা নিচ্ছে তাকে বসিয়ে বলছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। এর থেকে লজ্জার কি হতে পারে? যেই অজিত পাওয়ারকে আপনি আজ থেকে 1 বছর আগে বলতেন যে এনসিপি মানে হচ্ছে সবথেকে কোরাপ পার্টি আর সবথেকে ভ্রষ্টাচারী পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি, ভারতবর্ষের সবথেকে দুর্নীতিগ্রস্ত নেতা, যার বিরুদ্ধে 70,000 কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ আপনারা করেছেন, সেই অজিত পাওয়ার আপনাদের সরকারের এখন ডেপুটি চিফ মিনিস্টার। তাকে বসিয়ে আপনি সভা করে বলছেন ভ্রষ্টাচারকে খিলাফ মেরা লড়াই জারি है। এই দ্বিচারিতা আপনি কী ভাবছেন? মানুষ বোকা? আপনি আমাকে দেখান 34 বছর সিপিএম ক্ষমতায় বাংলায়, 1977 থেকে 2011, একটা সিপিএমের নেতা জেলে গেছে? সিপিএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছেড়ে দিন, এত খুন করত। 2021-এ মামাটি মানুষের সরকার প্রথমবার আসার পরে 2011-এ কঙ্কালকাণ্ড তো আপনারা দেখেছেন। এদের নেতারা কি করে বেরিয়েছে 34 বছর? একটা সিপিএমের নেতা জেলে গেছে, একটা সিপিএমের নেতা বাম আমলে। আপনি আমাকে দেখান 10 বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় একটা বিজেপির নেতা জেলে গেছে? আপনি দেখান গুজরাটে একটা জেলে গেছে, আপনি দেখান মধ্যপ্রদেশে একজন জেলে গেছে, আপনি দেখান উত্তরপ্রদেশে একজন জেলে গেছে, আপনি দেখান আমাকে উত্তরাখণ্ডে একজন বিজেপির নেতা জেলে গেছে। 2021-এর ক্ষমতায় আসার পরে যে বিপুল জয় পেয়েছিলেন আপনারা, তারপর থেকে আপনাদের বক্তব্য যে 100 দিনের কাজ, আবাস প্রকল্প থেকে নানা ইস্যুতে নানা জায়গায় কেন্দ্রীয় সরকার কোনো টাকা দিচ্ছে না, 1 পয়সা দিচ্ছে না। বিজেপি বলছে এটা সর্বৈব মিথ্যে, আমরা টাকা দিচ্ছি, টাকা দিয়েছি। আমার খালি দুটো প্রশ্ন, এবং আপনার চ্যানেলেও যদি ওরা আসতে চায় আপনি আমাকে 1 ঘন্টা আগে বলবেন, আপনার চ্যানেলে আমি আসবো। বলবো? নিশ্চয়ই বলবেন। এটা তো আপনাকে আমি আলাদা ইন্টারভিউ বলছি, আমি প্রকাশ্যে জনসভা থেকেও বলেছি, সুতরাং বাংলার সবাই জানে। আমার প্রথম প্রশ্ন যে 2021-এ আপনারা হারার পর মনরেগা মানে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজে যদি 10 পয়সার কোনো বরাদ্দ হয়ে থাকে, 10 পয়সা, আমি 1000 কোটি 5000 কোটি 10,000 কোটির গল্প দিচ্ছি না, প্রধানমন্ত্রী বলছে আমরা টাকা পাঠাচ্ছি, আমি বলছি 2021-এ বাংলায় বিজেপি হারার পরে যদি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে মনরেগায় 10 পয়সা বিজেপি বাংলায় দিয়েছে, কেন্দ্র সরকার দিয়েছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। ফার্স্ট চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ, এই যে বাড়ির কথা বলছে, 2017-18 থেকে যে সমীক্ষা হয়েছে আবাস প্লাসের, যেগুলো 2021-এর পর থেকে ইমপ্লিমেন্ট হওয়ার কথা, 2021-এ হারার পর যদি আবাস প্লাসের তালিকায় বিজেপির কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে 44,000 কোটি, 4,000 কোটি, 400 কোটি, 40 কোটি ছেড়ে দিন, 4 পয়সা দিয়েছে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। সেকেন্ড চ্যালেঞ্জ, বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। কোনো একটা মঞ্চ যদি দেয়া হয় আমি আসবো। শুনুন, আমি আপনাকে তথ্য দিচ্ছি, বলছে বাংলায় ফেক জব কার্ড, সেই জন্য আমরা 100 দিনের টাকা বন্ধ করেছি। থার্ড চ্যালেঞ্জ, ইউপিতে 52 লক্ষ ফেক কার্ড পাওয়া গেছে, বাংলায় পাওয়া গেছে 22 লক্ষ। ইউপির 100 দিনের টাকা বন্ধ হয়েছে, অ্যাকসেপ্ট করুক, রাজনীতি ছেড়ে দেবো। ফোর্থ চ্যালেঞ্জ, মধ্যপ্রদেশে আবাসের দুর্নীতি 10 দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বলে একটা সংবাদপত্র আর্টিকেল বার করেছে, সেখানে দেখা যাচ্ছে এমন বেনিফিশিয়ারির তালিকা রয়েছে যারা অ্যাপ্লাই করেনি, দুটো বাড়ি পেয়েছে, সেখানে বাড়ির টাকা বন্ধ হয়েছে। আবাসের কিছু নিয়ম আছে, আপনার বাড়িতে যদি 4 চাকা থাকে আপনি আবাস পাবেন না। সিএজি রিপোর্ট বলছে
এরকম ভুরি ভুরি বেনিফিশিয়ারি দেখা যাচ্ছে যাদের বাড়িতে ফোর হুইলার, একাধিক ফোর হুইলার, 2, 4, 5টা করে গাড়ি, তাদের নামে, তাদের পরিবারের একাধিক সদস্যদের নামে বাড়ি অ্যালট হয়েছে আবাস যোজনা প্রকল্পে। মধ্যপ্রদেশে টাকা বন্ধ করেছে বিজেপি, বলছে বাংলায় দুর্নীতি হয়েছে। 11,36,000 লোকের তালিকা পাঠানো হয়েছে। 14ই ডিসেম্বর আমাদের সরকার 2022 সালে সে তালিকা পাঠিয়েছিল, তারিখটা মার্ক করে রাখুন, 14ই ডিসেম্বর 2022। এবং আমি যখন রাস্তায় ছিলাম প্রায় 2-2.5 মাস নবজোয়ারের সময়, মানুষ আমাদের জিজ্ঞাসা করেছিল যে বাড়ি পাচ্ছি না, বাড়ি কবে পাবো বাবা? বয়স্ক মানুষ, মাথার উপর ছাদ নেই। প্রধানমন্ত্রী তো বলেছিল যে আমার সরকার 2022-এর মধ্যে ভারতবর্ষের সব নাগরিকদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে। আজ 2024, কোথায় বাড়ি? তারা গ্যারেন্টি দিচ্ছে মানুষকে। আপনি আগের প্রতিশ্রুতি পালন করেননি। 2015-এ দেওয়া, 16-এ দেওয়া, 14-এ দেওয়ার প্রতিশ্রুতি আপনার পূরণ হয়নি। আপনি 24-এ নতুন করে জুমলা দিচ্ছেন। আর আপনি যদি বাড়ির টাকা পাঠিয়ে থাকেন, রিলিজ দ্য হোয়াইট পেপার অন মনরেগা, রিলিজ দ্য হোয়াইট পেপার অন আবাস প্লাস। আই উইল টেক আ স্যাবাটিক্যাল ফ্রম পলিটিক্স ফর এভার। আমি সারা জীবনের জন্য রাজনীতি থেকে অবসর নেব। এই যে টাকা না আসা নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের কোনো ভূমিকা আছে বলে মনে করেন আপনি? নিশ্চয়ই। আমরা যখন বৈঠক করতে গেছি, সাংসদদের প্রতিনিধিরা যখন কৃষি ভবনে গেছে, তাদের সেক্রেটারিরা মুখ ফসকে সত্যি কথা বলে দিয়েছে। কি বলেছে? তারা বলেছে যে বাংলার প্রতিনিধিরা এসে আমাদের উপর চাপ সৃষ্টি করেছে, মন্ত্রীর উপর এসে চাপ সৃষ্টি করেছে, পিএমও থেকে ফোন করানো হয়েছে যে বাড়ির টাকা ছাড়বে না। আমি তো বলছি মধ্যপ্রদেশে হয়েছে, আপনি বাড়ির টাকা ছেড়েছেন, আর বলছেন বাংলায় হয়েছে আমি বাড়ির টাকা আটকে রেখেছি। ইউপিতে আপনার 52 লক্ষ ফেক কার্ড পেয়েছেন আপনি। ইউপির পপুলেশনের নিরিখে যদি আপনি পার্সেন্ট দেখেন তাহলে 8%, আর বাংলায় ফেক কার্ডের সংখ্যা হচ্ছে 22 লাখ। তাহলে ইউপিতে টাকা ছাড়লে বাংলায় ছাড়বেন না কেন? বাংলা একমাত্র রাজ্য যার আপনি 100 দিনের টাকা ছাড়েননি। আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে আপনাদের 100 দিনের টাকা নিয়ে আমরা আন্দোলন করব, এবং দরকার পড়লে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন, বাংলার সবাইকে নিয়ে গিয়ে লড়াই যাতে সর্বাত্মক হয় আমরা চেষ্টা করব। আমরা গেছি, এবং আপনারা সেই দৃশ্য সংবাদ মাধ্যমে দেখিয়েছেন, নিজেরা দেখেছেন কলকাতা ধর্ণা দিয়েছে কীভাবে মহিলাদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে, এমনকি SC ST তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা, বীরবা হাঁসদা, এদেরকেও, মহুয়া মৈত্র, দোলা সেন, প্রতিমা মণ্ডল, কাকলি ঘোষদস্তিদার মহিলা যারা, চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে বার করে দিয়েছে অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ। কী দোষ এদের? বাংলার মানুষের টাকা চাইতে গেছে। কিন্তু আমরা মানুষকে এটাও বলেছিলাম যে আমরা যদি টাকার ব্যবস্থা না করতে পারি, মানে যদি দিল্লি থেকে না নিয়ে আসতে পারি, বিকল্প টাকার ব্যবস্থা আমাদের সরকারই করবে। মমতা ব্যানার্জি কথা রেখেছে। 3 ফেব্রুয়ারি রেড রোড থেকে তিনি ঘোষণা করেছেন যে আর দিল্লির দয়া দাক্ষিণ্যে আমাদের সরকার বেঁচে নেই, যে বাংলার মানুষকে কোনোদিন, আমি যতদিন আছি, আমার সরকার যতদিন আছে, কেউ ভাতে মারতে পারবে না। প্রায় 59 লক্ষ শ্রমিকদের, যাদের 2 বছর ধরে টাকা পাওনা ছিল, তাদেরকে সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 2700 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেটা দিল্লি সরকারের, দিল্লি মানে কেন্দ্রের সরকারের দেওয়ার কথা, সেই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি। কথা দিয়ে কথা রেখেছি। অভিষেক, আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম যেখানে প্রচুর মানুষ প্রশ্ন করতে পারেন। প্রায় 9000-এর মতো প্রশ্ন এসছে। সব প্রশ্ন তো নেওয়া সম্ভব নয়। তার মধ্যে একটা বহু মানুষের প্রশ্ন, যুব সমাজের প্রধানত প্রশ্ন, যে শিক্ষামন্ত্রী জেলে, নিয়োগ নিয়ে আদালতে মামলার পাহাড়, একের পর এক প্যানেল বাতিল হচ্ছে, অথচ চাকরি আছে, চাকরি নেই এমন নয়, চাকরি আছে, কিন্তু কেউ পাচ্ছেন না। এটা নিয়ে আপনি তাদেরকে কি বলতে চাইবেন? তাদের প্রশ্ন যে কবে হবে এই রিক্রুট? দেখুন, যে বিচারপতি এই মামলা শুনছিল তার ভূমিকা গত 10 দিনে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। সরকারের ইন্টেনশন বারবার ক্লিয়ার করেছে যে আমরা চাকরি দিতে চাই। এবার ধরুন সরকার চাকরি দিতে চায়, ধরুন আমি সরকার, আপনি কোর্ট, আমার মনে হচ্ছে যে এটা ঠিক, আপনার মনে হচ্ছে এটা বেঠিক। আমি যদি সুপার নিউমেটারি পোস্ট অ্যাডিশনাল ক্রিয়েট করে চাকরি দিতে চাই, তাহলে আপনি বলছেন সিবিআই করে দেবো। আর আমি যদি এদেরকে বার করে দিয়ে নতুন চাকরির নোটিফিকেশন করতে চাই, আমায় করতে দেওয়া হচ্ছে না। এবার সরকারের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হলো হাইকোর্টে, ঠিক আছে? সেই মামলা তখন শুনছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বললেন সেই আবেদনে, অ্যাপ্লিকেশনে,
যেহেতু হাইকোর্টের অধীনস্থ মামলাটা রয়েছে, আমরা হাইকোর্টকে জিজ্ঞাসা করলাম, মানে আমাদের সরকার, যে আমরা যে কোনোভাবে মানুষকে চাকরি দিতে চাই, আপনারা বলুন কোন পথটা সরকারের অবলম্বন করা উচিত। আমরা যাদেরকে চাকরি দিয়েছিলাম দরকার হলে তাদের চাকরি বাতিল করে নতুন নোটিফিকেশন করিয়ে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা হবে, আর না হলে অ্যাডিশনাল সুপারনিউমারেটরি পোস্ট ক্রিয়েট করে অ্যাডিশনাল চাকরির ব্যবস্থা করা হবে। এই আবেদনপত্রটা কেন সরকার করেছে তাতে উনি সিবিআই দিয়ে দিলেন। যারা জিজ্ঞেস করছে এই প্রশ্নটা তাদের জন্য আমি বলছি, কিন্তু কি হবে? এমন যদি বিচার ব্যবস্থার অবস্থা হয়, এরা চায় না মানুষ চাকরি পাক, এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক কিছু নেতাদের তল্পিবাহক হয়ে জিয়ে রাখার থেকেও বড় কথা লাইমলাইটে থাকা, নিজেদেরকে লাইমলাইটে তো তারিখ পে তারিখ মানুষের অত চাকরি আছে। সেম চাকরির ক্ষেত্রে ইডি ইনভেস্টিগেশন, সিবিআই ইনভেস্টিগেশন সবার ক্ষেত্রে তাই। বিচার ব্যবস্থা যদি আমাদেরকে সঠিকভাবে পথ না দেখায়, এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিচার ব্যবস্থা দিক না, যদি চায় সরকার তো কালকে দিতে প্রস্তুত, সরকারের ইন্টেনশন রয়েছে, আইনি জটিলতার কারণে আমরা করতে পারছি না। সরকার কেন আবেদন করলো? আমি আপনাকে বলছি, আপনি কোর্ট, আমি সরকার, আমি বলছি আপনি বলে দিন কোন পথ আমি অবলম্বন করব। আমি আপনাকে আবেদনপত্র জমা করলাম, তার জন্য ইডি সিবিআই দিয়ে দিলেন, তার উপর সিবিআই ইনকোয়ারি, যে আবেদনপত্র কে জমা করেছে তার উপর ইনকোয়ারি করো। আপনি নিজে চান না চাকরি হোক, কারণ যেদিনকে চাকরি হবে আপনার কোনো দাম থাকবে না, আপনি মিডিয়া স্পেস পাবেন না, আপনি সংবাদ মাধ্যমের আলোয় আর আলোকিত থাকবেন না। সেই কারণে আপনি চান না, আপনি চান যাতে এই ইস্যুটা অনন্তকাল চলে, এবং তার অবস্থান কি তিনি স্পষ্ট করেছেন। আরো একটা প্রশ্ন, তবে চাকরি প্রার্থীরা বুঝতে পেরেছে যে যার দিকে তাকিয়েছিল বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, যাদের দিকে তাকিয়েছিল বিচার হবে বলে সেই গলা টিপে অবিচার করেছে। একটার পর একটা আপনার দলের নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনেক নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, এদিকে অনুব্রত মণ্ডল, আপনারা বলছেন রাজনৈতিক প্রতিহিংসা, মানুষকে বোঝাতে পারছেন? দেখুন, পার্থ চ্যাটার্জি গ্রেফতার হয়েছে 2022 সালে জুলাই মাসে, 23-এ পঞ্চায়েত হয়েছে। আপনার কি মনে হয়, আপনার কি মনে হয়, ফল দেখে কি মনে হয়? দেখুন, কেউ কিছু যদি করে থাকে সেটা কারোর হাতে থাকে না। আপনি আমার সাথে ইন্টারভিউ করছেন, আমি এরপর গিয়ে কী করবো বা আপনি এরপর গিয়ে কোথায় কী করবেন আমার দেখার কথা নয়, কিন্তু আমার কাছে যদি খবর আসে এবং তার মধ্যে যদি কোনো রকম কোনো সত্যতা থাকে, আপনি কি করছেন তার ভিত্তিতে বা আমি কি করছি তার ভিত্তিতে সেটা মানুষ দেখে। রাজনৈতিকভাবে অভাব অভিযোগ প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে ওঠে। আমি আপনাকে প্রথমেই সে কারণে বললাম, আপনি আমাকে দেখান 34 বছরে সিপিএম কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, অভিযোগ ওঠেনি সিপিএমের বিরুদ্ধে। আজকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে না, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ নেই, নারায়ণ রানের বিরুদ্ধে অভিযোগ নেই, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ নেই, অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ নেই, কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে অভিযোগ নেই, অজিত তেনি মিশ্রর বিরুদ্ধে অভিযোগ নেই, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ নেই। কি করেছে? অন্যদিকে দেখুন তৃণমূল, যার বিরুদ্ধে অভিযোগ, আমরা বহিষ্কার করেছি, দল থেকে সাসপেন্ড করেছি, মন্ত্রিসভা থেকে সরিয়েছি, এবং আমরা বারবার বলছি টাইম বাউন্ড ইনভেস্টিগেশন। আজকে পার্থ চট্টোপাধ্যায় প্রায় 1.5 বছর জেলে, কি হলো, সুরা হয়েছে? আপনি আমাকে বলুন, সুদীপ্ত সেন 10 বছর জেলে, সারদার একটা লোক দেখান সিবিআই ইনকোয়ারির পর টাকা ফেরত পেয়েছে? একটা লোক 10 বছরে। আমাদের সরকার শ্যামল সেন কমিশন তৈরি করে মানুষের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছিল, সুপ্রিম কোর্ট সেই কমিশনের কর্মকাণ্ড আটকে দিয়ে সিবিআই ইনকোয়ারির অর্ডার দেন 9 মে 2014। 10 বছর হয়েছে, একটা লোক দেখান, 10 বছর ধরে তো সুদীপ্ত সেন জেলে, একটা লোক দেখান যে সারদার টাকা ফেরত পেয়েছে? কেউ পাবে না, এখনো ট্রায়ালই শুরু হয়নি 10 বছর ধরে। সুতরাং মানুষ কি দেখে, আমার যতদূর মনে, আমার সীমিত যতটুকু রাজনৈতিক ক্ষমতা বা অভিজ্ঞতা, আমার মনে হয় মানুষ তারপর কি করছে, কোনো রাজনৈতিক দলের কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলো, সেই দল বা সেই নেতা বা সেই লিডারশিপ, দলের দায়িত্বে যারা আছে বা সরকারের দায়িত্বে যারা আছে তারা কি করছে সেটা মানুষ দেখে। এই জায়গা থেকে আপনাকে আমরা জ্যোতিপ্রিয় মল্লিককেও রেয়াত করিনি, আমরা পার্থ চ্যাটার্জিকেও রেয়াত করিনি, আমরা শাহজাহানকেও রেয়াত করিনি, আমরা আরাবুলকেও রেয়াত করিনি,
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারে বারে ধারাবাহিকভাবে রাজধর্ম পালন করেছে। আপনি আমাকে আর একটা রাজনৈতিক দল দেখান যারা করেছে। হতে পারে আমি ভুল বলছি, কিন্তু আমাকে দেখান, আমি জানতে চাইছি। আমি যতদূর শুনেছি ভূভারতে হয়নি। ঠিক, এই যে আপনারা স্টেপস এবং নিয়েছেন। আমি আপনাকে বলছি, যত বড় নেতা হোক, যারা শুনছে, যারা দেখছে, নেতা আপনার মন্ত্রী, কাছে যত বড় নেতা, আপনি শাস্তিমূলক- আমিও যদি হই, হ্যাঁ। আমি বলছি আমার বিরুদ্ধে যদি কোনো অভাব অভিযোগ ওঠে এবং তার মধ্যে সত্যতা থাকে, দলের উচিত আমাকে সাসপেন্ড করা। আমি আমার লড়াই নিজে লড়বো। আমি যে 12বার 15বার সিবিআইয়ের কাছে গেছি, আমার স্ত্রী গেছে, আমি তো দলকে ইনভলভ করিনি। না, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কোনো অভিযোগ করে কেউ, তাহলে সে বিচার পাবে, তাদেরকে শাস্তি হবে। আমি চেষ্টা করি, আমি নিশ্চয়ই চেষ্টা করি সুবিচার করার। আমি তো বিচারপতি নই, আজকালকার দিনে তো বিচারপতিরাই বিচার করে না। কিন্তু আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা এখতিয়ার, আমি 100% আউট অফ মাই ওয়ে অ্যান্ড বিয়ন্ড গিয়ে আমি চেষ্টা করি। আপনি বললেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে আপনারা ব্যবস্থা নিয়েছেন, পার্থ চ্যাটার্জি নিয়েছেন, শেখ শাহজাহান নিয়েছেন। দলীয় সংগঠনের কোনো প্রভাব পড়বে না, যে দুর্বল হবে সংগঠন? না, তার কারণ গণতন্ত্রে সংগঠন ডিপেন্ড করে মানুষের উপর। মানুষের উপর নির্ভর করে একটা সংগঠন তৈরি হয়। আমরা ভাবি এই নেতার বিশাল সংগঠন, সেই নেতার বিশাল সংগঠন। কারো সংগঠন নেই। মানুষ যদি একবার কাউকে গ্রহণ করে এবং মানুষের বিশ্বাস তার উপর থাকে, আমার মনে হয়েছে যে আজও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের উপর মানুষের বিশ্বাস অটুট, এবং এই জায়গা কেউ নিতে পারবে না। তাহলে আপনি বলছেন কেষ্টমণ্ডলের কোনো সংগঠন নেই? আমি এমন কি বলছি যে বিজেপির যত বড় নেতা হোক, কারোর কোনো সংগঠন নেই। আপনি খালি কেষ্টমণ্ডল কেন বলছেন? যত বড় নেতা হোক, কেষ্টমণ্ডল তো জেলার নেতা। আমি সর্বভারতীয় নেতাদেরও বলছি, কারোর কোনো সংগঠন নেই। মানুষ সংগঠন তৈরি করে, মানুষ নেতা তৈরি করে। আজকে দেখে মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন, বিজেপির সংগঠন, দিলীপ ঘোষের সংগঠন, শুভেন্দু অধিকারীর সংগঠন। আরে শূন্য। যেদিনকে মানুষ চাইবে না, না সেদিনকে 5,000 কোটি টাকা খরচা করে আর বাইরে থেকে 1,000 নেতা এনে আপনি শুভেন্দু অধিকারীকেও জেতাতে পারবেন না। যেদিনকে মানুষ চাইবে না, আপনি 1000 চেষ্টা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেতাতে পারবেন না। শেষ কথা মানুষ বলে। আমার মনে হয়েছে, আমি রাস্তায় যতটুকু ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি, মানুষের সাথে মেশার সৌভাগ্য আমার হয়েছে, আমার মনে হয়েছে যে এখনও মানুষের আস্থা, ভরসা, ভালোবাসা এবং মানুষের নির্ভরতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস এখনও অটুট। এবং তৃণমূলের সবথেকে বড় ইউএসপি বা প্লাস পয়েন্ট বা শক্তি যেটা, যে তৃণমূল কথা দিয়ে কথা রাখে। মাস দুয়েক আগে রাম মন্দিরের উদ্বোধন হলো। এটা হিন্দুত্বের হাওয়া বইছে বলে বিজেপি মনে করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রত্যেকটা ভাষণে রামলালা ঘরে ফেরার কথা বলছেন এবং এটাকে একটা প্রচারের আলোয় আনতে চাইছেন। এর কতটা প্রভাব ভোটে পড়বে বলে মনে হয়? দেখুন, যারা ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, তাদের কাছে ইস্যু নেই। রাজনীতি হওয়া উচিত রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র বাসস্থান। তা কি হয়? আমি আপনাকে বলছি, নিশ্চয়ই হয়। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, দেখান। ভারতবর্ষে তো রিলিজিয়ান পলিটিক্স বহুদিন ধরে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি। রাজনীতি করা উচিত রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র বাসস্থান, স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান। এই 6টা প্যারামিটারে বিজেপির 10 বছরের রিপোর্ট কার্ড পেশ করুক। বিজেপির কাছে নেই, বিজেপি করেনি তো। এই যে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, 21-এর পর মানরেগার টাকা দিয়েছে, হোয়াইট পেপার প্রকাশ করুক, পারবে না। আবাস প্লাসে টাকা দিয়েছে, 21-এর পর প্রকাশ করুক, পারবে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, তাদের কাছে অন্য কোনো ইস্যু নেই এবং সেই কারণে ধর্ম নিয়ে রাজনীতি করছে। নজর ঘোরানোর চেষ্টা, নিশ্চিতভাবে নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরানোর চেষ্টা। আপনি মন্দির করেছেন, খুব ভালো। মন্দির হোক, মসজিদ হোক, গুরুদ্বারা হোক, ধর্মীয় পাঠ পুজোর স্থান হোক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি একটা মন্দির করেছেন বলে আপনাকে ভোট দেবে? আজকে পুলওয়ামার নামে আপনারা 2019 সালে ভোট চেয়েছিলেন। বিজেপি যাকে জম্মু কাশ্মীরের গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করেছিল, যে মোদী সরকার করেছিল, সেই মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে সত্যপাল মালিক। কেন? তার কারণ আপনি নজর ঘোরাতে চেয়েছিলেন। মানুষ জবাব দেবে, আজ নয় কাল দেবে, সময়ের অপেক্ষা। কিন্তু যারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না, তারা ধর্ম নিয়ে লড়াই করছে। এই যে আপনি বললেন যে ইলেকশনের 2 মাস আগে রাম মন্দির উদ্বোধন করা হলো। রাম মন্দির তো 17ই এপ্রিল, এই রামনবমী তো 17ই এপ্রিল। আজ থেকে এখনো প্রায় এক মাস
সময় রয়েছে। তাহলে আপনি 3 মাস আগে কেন রাম মন্দির উদ্বোধন করলেন? বিজেপির নেতারাই তো বলে মহালয়ার একদিন আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দুর্গা মণ্ডপ উদ্বোধন করতে যান, তাহলে বলছেন দুর্গাপুজোর আগে দুর্গা মণ্ডপ উদ্বোধন করে দিচ্ছেন। আর আপনি রামনবমীর 3 মাস আগে রাম মন্দির উদ্বোধন করতে পারেন কেন? হাওয়াটা ছড়াতে টাইম লাগে বলে। একদম মেসেজ মোবিলাইজ করতে মানে time আপনিও লাগবে সেটা না? মানছেন তো? হ্যাঁ, আপনিও সেটা মানছেন তো যে ধর্মের নামে বিজেপি ভোট করে? আপনিও ভারতবর্ষের না, আপনিও সেটা মানছেন তো? মৌনতাও তো সম্মতির লক্ষণ। পারসেপশন তো। আবার পারসেপশন বলছি না, আপনি মানছেন, আপনি কিছু বলছেন না, তার মানে কি? মৌনতা সম্মতির লক্ষণ। কেন এই যে 3 মাস হাওয়াটা ছড়াতে লাগে? আপনি রামনবমীর দিন করুন, কেউ তো বারণ করেনি। 3 মাস আগে কেন? আচ্ছা, ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা কোনোদিন মানুষ করতে পারে? আমরা শুনেছি কোনোদিন? ভগবানের প্রাণ প্রতিষ্ঠা কোনোদিন মানুষ করতে পারে? মন্দির হচ্ছে খুব ভালো, সবাই যাবো পুজো দিতে। আর যে বিজেপি রাম মন্দিরের কথা বলছে, সেই বিজেপি বাংলায় দুর্গা ঠাকুরকে অপমান করেছে। সেই বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি বলেছে দুর্গা ঠাকুরের বংশধরকে কেউ চেনে না, তার নাম দিলীপ ঘোষ। আপনি দেখেছেন দুর্গাপুজোর কোনো শোভাযাত্রায় এদেরকে অংশগ্রহণ করতে, কোনো মণ্ডপে যেতে? আপনি আপনার ধর্ম করুন না, কেউ তো বারণ করছে না, কিন্তু ধর্মর জায়গায় কোনোদিন রাজনীতি হতে পারে না। আমি ধর্ম বাড়িতে করব, মন্দিরে করব, মসজিদে করব, গুরুদ্বারায় করব। আমি যখন জনপ্রতিনিধি নির্বাচিত, মানুষের ভোটে নির্বাচিত, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষের পাশে দাঁড়ানো। একটা খুব ইম্পর্টেন্ট বিষয় না বললেই নয়, আরও একটা ন্যাশনাল ইস্যু, যে পশ্চিমবঙ্গের অন্তত 6-7টা লোকসভা কেন্দ্র আছে যেখানে সিএ একটা বড় ফ্যাক্টর। মতুয়া, রাজবংশী, এদের মধ্যে দীর্ঘদিনের নাগরিকত্বের একটা বিষয় আসছিল। তো এই লোকসভা ভোটের মুখে, আবারও লোকসভা ভোটের মুখে এই সিএ চালু হওয়া আপনাদের কি একটু ব্যাকফুটে এটা আর একটা রাজনৈতিক গিমিক। বিজেপির যদি ইন্টেনশন ঠিক থাকতো, নাগরিকত্ব বিল পাস হয়েছিল কবে? 2019 সালের ডিসেম্বর মাসে। একদম। আমি সেখানে সংসদে নিজে বক্তৃতা দিয়েছিলাম তার বিরোধিতা জানিয়ে। বিরোধিতা এই কারণে জানিয়েছিলাম, বিজেপি এনআরসি আর সিএকে এক করে দেখছে। আপনি 2019 সালের ডিসেম্বর মাসে বিল পাস করলেন, তার নিয়মাবলী রুল ফ্রেম করা বা রুল ফ্রেম করতে আপনার 5 বছর লেগে গেল। ভারতবর্ষে আর কোনো বিলের তো রুল ফ্রেম করতে আপনার 5 বছর লাগেনি। এটা ওই হাওয়া তোলা। এবং আপনি দেখবেন রুলে কিচ্ছু নেই। রুলটা যদি আপনি পড়েন, 39-40 পাতার রুল, তার মধ্যে 90% হচ্ছে খালি ফর্ম ফিল আপ করবেন, তারপর কবে নাগরিকত্ব পাবেন কি পাবেন না, কোথায় অ্যাপ্লাই করবেন, কোন কম্পিটেন্ট অথরিটির কাছে অ্যাপ্লাই করবেন, ডিস্ট্রিক্টে কীভাবে অ্যাপ্লাই করবেন, কিচ্ছু নেই, কোনো ক্ল্যারিটি নেই। আর আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার। আমরা মনে করি যারা এখানে রয়েছে, মতুয়া হোক, নমশূদ্র হোক, উদ্বাস্তু হোক, সবাই ভারতবর্ষের রাজবংশী হোক, সবাই ভারতবর্ষের নাগরিক। আমার যতটা অধিকার ভারতবর্ষের মাটির উপর রয়েছে, তাদের প্রত্যেকের ততটাই অধিকার ভারতবর্ষের মাটির উপর রয়েছে। সে কারণেই তারা ভোটাধিকার প্রয়োগ করেছে। আপনি বলছেন তাদের নাগরিকত্ব দেবো, তার মানে বলছেন তাদের নাগরিকত্ব নেই। তাহলে আপনাকে ভোট দিল কি করে? এটা কি বিজেপি ব্যাকফায়ার করবে? না না, আমি আপনাকে বলছি যে যারা আপনি দাবি করছেন যে এদের নাগরিকত্ব নেই, তাহলে এরা ভোটটা দিল কি করে ভোটার আইডি কার্ড না থাকলে? ভারতবর্ষের নাগরিক না হলে তো আপনার ভোটার আইডি কার্ড থাকবে না। এরা এমএলএ নির্বাচিত করছে, এরা এমপি নির্বাচিত করছে, এরা মুখ্যমন্ত্রী নির্বাচিত করছে, এদের ভোটেই প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে। আপনি বলছেন এদের নাগরিকত্ব দেবো? এ তো হতে পারে না, এটা গিমিক। সেকেন্ড, সিএ এর ভয়ে আতঙ্কে খুব সম্ভবত টালিগঞ্জ যাদবপুরে একজন সুইসাইড করে মারা গেছে। এই মৃত্যুর দায় কার? এই সিএ বিল যখন হয়েছিল আমার ফলতায়, আমার মনে আছে, একজন আত্মহত্যা করেছিল, তার বাড়িতে পর্যন্ত আমি গেছিলাম। এই আতঙ্ক ছড়াচ্ছে, এই আতঙ্কর দায় কার? আর বিজেপি বলছে সিএ নাগরিকত্ব দেবার আইন, কারার আইন নয়। আমি বিজেপি নেতাকে আর একটা চ্যালেঞ্জ করছি আপনার মাধ্যমে, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ। যেটা পূরণ করবে 5টার মধ্যে একটা পূরণ করতে পারলে অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। অমিত শাহ নিজে বাংলায় এসে বলেছিল, আপ ক্রোনোলজি समझिए, आई एम कोटिंग हिम, कि पहले सीए आएगा उसके बाद एनआरसी आएगा। সেই অমিত শাহকে বলুন, তখন অমিত শাহ ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি, এখন বর্তমানে তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অমিত শাহকে বলুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মানুষের কাছে সাংবাদিক বৈঠক করে দরকার হলে
ব্যাখ্যা দিয়ে জানাতে যে আমরা এনআরসি করব না, যদি বলে আমি সিএ সমর্থন করব, আমাদের দল করুক না করুক, পারবে না। তার কারণ বিভাজনের খেলা। আমরা সেই কারণে সিএ অপোজ করছি। আপনি বুঝুন, আগে সিএ এর পরে এনআরসি, দুধের মধ্যে যদি আপনি 1 ফোঁটা লেবু দিয়ে দেন তাহলে কি হয়? সিএ হচ্ছে দুধ, এনআরসি হচ্ছে লেবু। আমরা সেই কারণে সিএ অপোজ করেছি। सीए नहीं কোনো অসুবিধা নেই, আপনি বলুন যে ভাই भारत में सीए होगा, एनआरसी की कोई बात ही नहीं हो, एनआरसी होगा ही नहीं, आई विल सपोर्ट सीए, दिस इज माय ওয়ার্ড। এটার জন্য কি আপনার মনে হয় মাইনরিটি ভোট ব্যাংক 2021-এর নির্বাচনে আপনার ঢেলে ভোট দিয়েছিল? পশ্চিমবঙ্গে প্রায় 30% উপরে মাইনরিটি ভোট রয়েছে। মালদা, মুর্শিদাবাদের মতো জেলাতে আপনারা দুর্দান্ত ফল করেছিলেন, এটার কোনো প্রভাব পড়বে? এর সাথে সিএ এর কোনো যোগাযোগ নেই। মানুষ বিজেপির বিরোধিতা করেছিল, মানুষ চেয়েছিল যে বিজেপি যাতে না আসে। তার কারণ বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতির এবং যে কৃষ্টি সংস্কৃতি, এটা বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হবে যদি বিজেপিকে সুযোগ দেওয়া হয়। আপনি দেখুন না, আপনি মাইনরিটি ভোট ব্যাংকের কথা বলছেন, সংখ্যালঘুদের কথা বলছেন, এমন সিট দেখুন যেখানে 2%, 3% মাইনরিটি সংখ্যালঘু ভাইরা রয়েছে, সেখানে তৃণমূল জিতেছে। কি করে যেতে? কি করে যেতে আপনি আমাকে বলুন। ঝাড়গ্রামে তৃণমূল কি করে যেতে? জলপাইগুড়িতে তৃণমূল ভালো ফল করেছে, ধূপগুড়িতে উপনির্বাচনে তৃণমূল কি করে যেতে? মমতা বন্দ্যোপাধ্যায় জয় জোহার দিচ্ছে, তপশিলি বন্ধু দিচ্ছে, এদের মধ্যে কেউ মাইনরিটি নয়, কেন দিচ্ছে? আমরা মাইনরিটি পলিটিক্স করি না, আমরা মেজরিটি মাইনরিটি করি না, আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূলমন্ত্রে বিশ্বাস করি। আমি আপনার কথা মেনে বলছি যে এই যে ধরুন এই ভোট ব্যাংকটা, এটা তো ফ্যাক্টর, আপনি বলুন আর না বলুন, চান না চান, আইএসএফ যে নতুন রাজনৈতিক দলটার উত্থান ঘটেছে, যারা ভাঙড়ে একটা সিট পেয়েছিল, কোথাও কি মনে হয় এই ভোট ব্যাংকে থাবা বসাচ্ছে? দেখুন, রাজনৈতিক দল যে কারোর হোক, রাজনৈতিকভাবে যে কেউ লড়াই করতে চাইলে তার অধিকার রয়েছে। কে কোথায় থাবা বসাবে, কে কোথায় বসবে, কে কোথায় মাথা বসাবে, কে কোথায় ঘাড় বসাবে, সেটা মানুষ ঠিক করবে এবং মানুষের দরবারে ছেড়ে দেওয়া হোক। একটা রাজনৈতিক দলের যে কোনো প্রতিনিধির মানুষের কাছে যাওয়ার অধিকার রয়েছে একদম, এবং মানুষের কাছে গিয়ে তার কথা বলার অধিকার রয়েছে যে আমি যদি জিতি আমি এই কাজগুলো করব, বা আমি 5 বছর ক্ষমতায় ছিলাম, এই আমার রিপোর্ট কার্ড, আমি এই কাজগুলো করেছি এবং এই কাজগুলোর ভিত্তিতে আগামী দিন যাতে আমি ভালো করে কাজ করতে পারি, আমাকে আপনারা নির্বাচিত করুন। এটা তৃণমূল বলে নয়, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিজেডি, এসপি, বিএসপি, যত রাজনৈতিক দল আছে ভারতবর্ষের, যে কারোর সবার অধিকার রয়েছে যে কোনো মানুষের কাছে গিয়ে তাদের কথা বলার, তাদের আইডিওলজির কথা বলার, তাদের কাজের কথা বলার। মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক। আইএসএফকে আপনি গুরুত্ব দিচ্ছেন না দিচ্ছেন না? আমি গুরুত্ব দেওয়ার কি, আমি মানুষকে গুরুত্ব দিই। আমি মানুষ ছাড়া কাউকে গুরুত্ব দিই না। আমি আপনাকে আবার বলছি, আমি দেখেছি, আমি শিখেছি। গণতন্ত্রে ধরুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আজকে লোক কী ভাববে, ভারতবর্ষের মধ্যে সবথেকে ক্ষমতাশালী, সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে পাওয়ারফুল কে? ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার না, মানুষ। এটাই গণতন্ত্র। যেদিনকে মানুষ চাইবে না, আপনি হাজার চেষ্টা করেও সেই মোদিকে মোদির লোকসভা থেকে জেতাতে পারবেন না। ঠিক। আপনারা দেখেননি বুদ্ধ ভট্টাচার্য হেরেছে, আপনারা দেখেননি অসীম দাশগুপ্ত হেরেছে, আপনারা দেখেননি নিরুপম সেন হেরেছে, সূর্য মিশ্র হেরেছে। কোনোদিন কেউ স্বপ্নে ভেবেছিল বুদ্ধ ভট্টাচার্যের মতো নেতা হারবে? আমি সে কারণেই মানুষকে বলি যে আপনারা আপনাদের অধিকার সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। ধর্ম করুন না বাড়িতে, জোর গলায় ধর্ম করুন, কোনো অসুবিধা নেই। কেউ আপনাকে যদি আপনার ধর্ম করতে গিয়ে বাধা দেয় বা আপনি কোথাও যদি বাধাপ্রাপ্ত হন, আপনি প্রশাসনে জানাবেন, প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু ধর্মের ভিত্তিতে রাজনীতি নয়, কর্মের ভিত্তিতে রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ধর্মের ভিত্তিতে রাজনীতি নয়, কর্মের ভিত্তিতে রাজনীতি। এই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন, সম্প্রতি জনৈক ব্যক্তি সম্প্রতি মন্তব্য করেছেন যে 2 দুর্বৃত্তের সাহায্যে আপনি ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটে যেতেন, কোট আনকোট, তাদের তুলে নিলেই খেলা শেষ। নামটা বলুন, আর জনৈক ব্যক্তি কি? আমি বুঝতে পারছি দর্শকদের বোঝার যাতে সুবিধা হয়, নাম বলুন। বলুন, হ্যাঁ নিশ্চয়ই বলুন, কেন বলবেন না? আপনি বলুন না। না না, আপনি প্রশ্ন আপনি করছেন, জবাব তো আমি দেবো। আগে তো আপনি প্রশ্নটা শেষ করবেন, তারপর আমি জবাব দেবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তো আপনার প্রশ্নে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেছে বা কোথাও একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে 2টো দুর্বৃত্তকে তুলে নিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জিততে পারবেন না। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই আপনার সাক্ষাৎকার থেকে
হাত জোর করে উনি আমার থেকে বয়সে অনেক বড়। আমি বলবো আপনি আমাকে অ্যারেস্ট করান, আমি একদিনও ডায়মন্ড হারবারে পা রাখবো না, আর বিরুদ্ধে আপনি দাঁড়ান, দুজন দুর্বৃত্ত ছেড়ে দিন। আমি একদিন ডায়মন্ড হারবারে পা রাখবো না, আমার বিরুদ্ধে আপনি দাঁড়ান, তারপর মানুষের দরবারে বিচার হোক। আপনি তো কোর্টে বসে রায় দিয়েছেন, বিজেপির কথা শুনে যা বলেছে আপনি তাই করেছেন। আজকে মানুষ বুঝতে পারছে আপনি বিচার ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলেছেন। আমি কি বলবো এই লোকটা সম্পর্কে? ইনি বলছেন দুটো দুর্বৃত্ত, আরে আপনি 200 দুর্বৃত্তকে তুলুন না, যাকে ইচ্ছা তুলুন। পরবর্তীকালে জেনে নিতে হবে যদি ইলেকশন চলাকালীন এই ঘটনাগুলো ঘটে, তার মানে কোথা থেকে প্ল্যানিং হয়েছে আর কি হয়েছে এটাও পরিষ্কার হয়ে যায় মানুষের কাছে। আপনি আমাকে অ্যারেস্ট করান, 1 জুন ডায়মন্ড হারবারে ভোট, 1 জুন অবধি আমাকে অ্যারেস্ট করে রাখুন, আমি একদিন ডায়মন্ড হারবারে পা রাখবো না। ইলেকশন কমিশনকে দিয়ে অর্ডার করান, গৃহবন্দী করে রাখুন, একদিন পা রাখবো না, বিরুদ্ধে আপনি দাঁড়ান, মানুষের দরবারে লড়াই হোক, দেখি মানুষ কার সাথে। নরেন্দ্র মোদী, বিচক্ষণ, অমিত শাহ, ওভার রেটেড, মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটে রাজনীতিতে টাকার দরকার সবাই জানে, এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই, টাকা ছাড়া ভোট হবে না। কিন্তু তার জন্য নির্বাচনী বন্ডের মতো প্রক্রিয়াকে আপনি সমর্থন করেন না সমর্থন করেন না? দেখুন, আমরা প্রথম দিন থেকে আমাদের বিশেষ করে আমাদের দলনেত্রী, এমনকি তৃণমূল হওয়ার আগে থেকেও তিনি যখন কংগ্রেসে ছিলেন তখন থেকে তিনি সোচ্চার হয়েছিলেন যে স্টেট ফান্ডেড ইলেকশন, মানে সেন্টার ফান্ডেড, গভর্নমেন্ট ফান্ডেড ইলেকশন যেটা আমরা বলি, আমাদের এটা দীর্ঘদিন ম্যানিফেস্টোতেও রয়েছে, আমাদের দাবিও ছিল। আমরা বারবার স্টেট স্পন্সার্ড ইলেকশনের পক্ষে, আমরা নির্বাচনী বন্ডের পক্ষে নয়। নির্বাচনী বন্ড তো বিজেপি এনেছে, অরুণ জেটলি অর্থমন্ত্রী ছিল তখন নিয়ে আসা হয়েছিল। আমরা মনে করি স্টেট ফান্ডেড ইলেকশন করলে তবেই ট্রান্সপারেন্সি থাকবে। টাকা তো তৃণমূলও পেয়েছে। না, সে সব পার্টি পেয়েছে, সব পার্টি পাবে, তো একা খালি বিজেপি বা কংগ্রেসের জন্য আনা হয়নি। তৃণমূল তো আইন সভায় আইন পেশ করে বা রুল পেশ করে বা বিল পাশ করিয়ে ল বানায়নি, তো বিজেপি বানিয়েছে। ভারতের মতো দেশে জোট রাজনীতি অত্যন্ত কঠিন বিষয়, অত্যন্ত কঠিন। আমরা দেখতে পাচ্ছি একটা সিটের জন্য বিজেপি জোট করছে, একটা সিটের জন্য। উত্তরে আরএলডি, দক্ষিণে টিডিপি, এমনকি জনসেনা পার্টি দুদিনের, তাকেও বাদ দিচ্ছে না। এই বিরোধী জোট তৈরিতে কংগ্রেসের কি আরো নমনীয় বা আরো উদ্যোগী হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? না, আমি নমনীয় বা অনমনীয় বলবো না, তবে আমি বলতে পারি যে আরো প্র্যাকটিক্যাল হওয়া উচিত ছিল। আপনি তো ছিলেন মিটিংগুলোতে। আমি ছিলাম এবং আমার কংগ্রেসের নেতৃত্বের সাথেও বৈঠক হয়েছে একাধিকবার, তারপর কথাও হয়েছে, এবং আমার মনে হয় এদের অনেক বেশি প্র্যাকটিক্যাল হওয়া উচিত ছিল। এই প্রিপারেশন অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল। বিশেষ করে কংগ্রেস যখন কর্ণাটকা বিধানসভা নির্বাচনে জিতলো, তারপরে প্রথম যে বৈঠকটা হলো বিহারে, খুব সম্ভবত জুন মাসে, সেই প্রথম বৈঠকের পর আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব এবং দেশের স্বার্থে। রাজনৈতিক দলমত বা আমাদের যা ডিফারেন্সেস আছে সেগুলোকে অ্যাসাইড রেখে, আলাদা করে সেগুলো নিয়ে কোনো রকম কোনো ইগো বা আমাদের কোনো রকম ডিফারেন্সেস যাতে না হয় সেটাকে দূরে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তারপর 2 মাস পর আমাদের অ্যালায়েন্সের নাম ঠিক হলো, এবং অ্যালায়েন্সের নাম ঠিক হলো ইন্ডিয়া অ্যালায়েন্স। এবং তারপরে আমার কংগ্রেসের নেতৃত্বের সাথে বৈঠক হয়। আপনারা জানেন, শুনেওছেন যে আমি দিল্লি গেছিলাম, আমার সাথে দীর্ঘক্ষণ কথাও হয়েছে। আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদের যখন সিট শেয়ারিং নিয়ে কথা বলতেই হবে, এবং ফেব্রুয়ারি মার্চ মাসে সবাই জানে যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, সুতরাং ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস অবধি অপেক্ষা না করে এটা যদি আমরা জুলাই অগস্টের মধ্যে করে নিতে পারি, যে প্রার্থীর নাম হয়তো আমাদের এখনই ঠিক করার দরকার নেই, কিন্তু কোন আসনে তৃণমূল লড়বে বা কোন আসনে কংগ্রেস লড়বে। যদি আপনি তামিলনাড়ুতে জোট করেন তাহলে কোন আসনে ডিএমকে লড়বে আর কোন আসনে কংগ্রেস লড়বে। যদি আপনি ঝাড়খণ্ডে জোট করেন কোন আসনে জেএমএম লড়বে আর কোন আসনে আপনি লড়বেন। একইভাবে আপনি যদি ইউপিতে জোট করেন কোন আসনে সমাজবাদী পার্টি লড়বে, কোন আসনে আপনি লড়বেন।
এটা এখন থেকে আমাদের ঠিক করে নেওয়া উচিত। সেটা তো হয়নি। না, তার সে বিস্তারিত আমার আলোচনা হয়েছিল। তো তারা কথা দিয়েছিল যে এটা আমরা করব, কিন্তু আলটিমেটলি করলো না। ওরা কি 3টে স্টেটের জন্য ওয়েট করছিল? তারা অপেক্ষা করছিল, যেহেতু নির্বাচন ছিল তেলেঙ্গানাতে, মধ্যপ্রদেশে এবং রাজস্থানে, এবং তার সাথে ছত্তিশগড়ে ছিল এবং মিজোরামে ছিল। এই 5টা রাজ্যের নির্বাচনের জন্য অপেক্ষা করছিল এবং কংগ্রেস ভেবেই নিয়েছিল যে তারা 3টে রাজ্যে খুব ভালো ফল করবে এবং ক্ষমতায় আসবে। এবং তারপর হয়তো তারা ভেবেছিল যে আমাদের লেভারেজটা একটু বাড়বে, আমাদের বার্গেনিং পাওয়ারটা বাড়বে। যদি আমাদের এখানে 2টো সিট প্রাপ্য হয়, আমরা 12টা চাইব, আমরা 15টা চাইব। সেটা তো হয় না। এবং কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি, তাই হলো। আমরা বারবার বলেছিলাম যে যেখানে যেখানে আপনাদের সমস্যা আছে, আমি ধরে নিলাম কেরালে আপনার সমস্যা রয়েছে, আমি ধরে নিলাম দিল্লিতে আপনার সাথে সমস্যা রয়েছে, পাঞ্জাবে আছে, আমি ধরে নিলাম পাঞ্জাবে আছে, আমি ধরে নিলাম বাংলায় আছে, সেগুলো বাদ দিয়ে আমি ধরে নিলাম তেলেঙ্গানায় আছে। এবার এই সব কটা রাজ্য মিলিয়ে কত সিট হবে? 150 সিট। আপনি 150 সিট ছেড়ে দিন, এটা না হয় ডিসেম্বরে করবেন বা জানুয়ারিতে করবেন, বাকি যে 400 আসন সেটা ফাইনাল করুন। কংগ্রেস সেটাও করলো না। আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয়? পরবর্তীকালে আমরা শেষবার যখন সেই মিটিংয়ে গেলাম ডিসেম্বর মাসে, খুব সম্ভবত 17 বা 18 তারিখ, আমাদের দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেডলাইন দিয়ে দিল যে 31শে ডিসেম্বরের মধ্যে, 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে আপনারা যদি সিট শেয়ারিং ফাইনাল না করেন তাহলে কিন্তু আমরা একা লড়ব। সেই লাস্ট মিটিংয়ে 31শে ডিসেম্বরের মধ্যেও ফাইনাল করলো না। আর সেই কংগ্রেসের প্রদেশের সভাপতি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে না, বাংলার মুখ্যমন্ত্রী যে বিজেপির বিরুদ্ধে লড়ছে, যেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে, সেই তৃণমূলের নেত্রীকে চ্যালেঞ্জ করে বলছে ক্ষমতা থাকলে উনি আমার বিরুদ্ধে লড়ুন। আর সেই কংগ্রেস দিল্লি থেকে বসে মজা দেখছে। দুটো তো একসাথে হতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবার গোহারান হারবে, বিজেপি 25টার বেশি সিট পাবে। আপনি কি বলছেন? না, অমিত শাহ তো 2021 সালেও বলেছিল 200টা সিট পাবে। আমি ওই যে বললাম, মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। আমি গণৎকার জ্যোতিষ নই, আর অমিত শাহর অত ভালো 200টা সিট পাওয়ার মতো দূরদর্শিতাও আমার নেই, যেখানে 200টায় বলে 77-এ আটকে যায়। সুতরাং মানুষের উপর ছেড়ে দেওয়া হোক, মানুষই আগামী দিন সিদ্ধান্ত নেবে। তবে তৃণমূলের যা ফল হয়েছিল তার থেকে অনেক ভালো ফল হবে। 2019-এ যা ফল হয়েছিল তার থেকে ভালো ফল হবে। আপনি কনফিডেন্ট? সিটের নিরিখেও, ভোট শেয়ারের নিরিখেও, দুটো কনফিডেন্ট। মানে 2019 সালে তৃণমূলের যা ভোট শেয়ার ছিল তার থেকে বাড়বে, 2019-এ যা সিট শেয়ার ছিল তার থেকে বাড়বে। আপনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দায়িত্ব নিয়ে একাধিক রাজ্যে গেছেন। শুরুটা খুব একটা খারাপ হয়নি। ত্রিপুরাতে গিয়েছিলেন, ত্রিপুরাতে বেশ ভালো করেছিল, পুরসভায় ফল করেছিল, কিন্তু হঠাৎ সব থিতিয়ে গেল কেন? থিতিয়ে গেল কেননা জোর জবরদস্তি কীভাবে ত্রিপুরায় আমাদের আটকে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন। পরবর্তীকালে আমরা সুপ্রিম কোর্টে গেছি, সেই কেসের হিয়ারিং এখনও হয়নি। হাইকোর্টে গেছি, আগরতলা হাইকোর্টে মামলা করেছি, যেখানে ত্রিপুরায় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশনে আমরা 18% ভোট পেয়েছিলাম। পরবর্তীকালে যখন আমরা মিউনিসিপ্যাল ইলেকশনগুলোতে লড়লাম, আমাদের ক্যান্ডিডেটরা ভোট দিতে পারলো না। এমনকি আগরতলা পুরসভার নির্বাচনেও আমাদের যারা প্রার্থী হয়েছিল তারা ভোট দিতে পারেনি। এবং সঙ্গে সঙ্গে আমরা সেদিনই সুপ্রিম কোর্টে যাই, যে যাদের ভোট দিতে দেওয়া হয়নি প্রার্থীরা রিট ফাইল করে, সেই মামলার শুনানি আজ পর্যন্ত হয়নি। সংবাদ মাধ্যমের উপর অত্যাচার, হামলা, আমার গাড়ি ভাঙা, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, কনভয় অ্যাটাক করা, একের পর কর্মীকে মারা, যদি সব কিছু আপনার বিরুদ্ধে থাকে আপনি কিভাবে লড়াই করবেন? তবে ত্রিপুরায় আমরা রয়েছি, আমাদের এখনও কর্মীরা রয়েছে, যারাই সাক্ষাৎকার দেখছেন তাদেরকে আমি জানাতে চাই যে তৃণমূল 1 ইঞ্চি জমি ত্রিপুরায় ছাড়বে না। এবার হয়তো আমরা প্রার্থী দিইনি লোকসভায়, কিন্তু আগামী বিধানসভায় জোর লড়াই হবে। অনেকে বলেন আপনার, এবং তারপর আমি আপনাকে আরও দুটো অ্যাড করি, যেমন মেঘালয় লড়ছেন তো? না, মেঘালয়ে লড়ছি। মেঘালয়ে আমরা 2023-এও বিধানসভা নির্বাচনে লড়েছিলাম। আমরা 0 থেকে শুরু করে 1 বছরের মধ্যে 5 জন এমএলএ জিতেছিল এবং তৃণমূল 15% ভোট পেয়েছিল, কংগ্রেস পেয়েছিল 12%, আমরা পেয়েছিলাম 15%। আপনি আমাকে ভারতবর্ষে একটা কেস দেখান যেখানে যে কোনো রাজনৈতিক দল স্ক্র্যাচ 0 থেকে শুরু করে 1 বছরের মধ্যে 15% ভোট পেয়েছে। কেস স্টাডি হিসেবে দেখান। ধরুন বাংলায় বিজেপির 15% পৌঁছাতে কতদিন টাইম লেগেছে? অনেক। পাঞ্জাবে এখনো পর্যন্ত 15% পৌঁছায়নি, তামিলনাড়ুতে আজও 15% পৌঁছায়নি, প্রায় 30 বছর হয়ে গেল। অনেকে বলেন আপনার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পরিচালনার মধ্যে পার্থক্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবেগে চলেন, আপনার একদম অঙ্ক এবং কর্পোরেট স্টাইল। আবেগ এবং অঙ্কের সংমিশ্রণেই কাজ হয়।
আবেগ ছাড়া কোনো কিছু হয় না, এবং অঙ্কও দরকার হয় কোথাও কোথাও, কোথাও ম্যাথমেটিক্স অ্যারিথমেটিক দরকার হয়, কোথাও কেমিস্ট্রি দরকার হয়। রাজনৈতিক মহলে একটা কথা আছে, তৃণমূলের প্রধান শত্রু তৃণমূল। যে যেখানেই যাই দেখি না কেন, বিরোধীর থেকেও বেশি তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘাতের খবর বেশি প্রকাশ্যে আসছে। এটা কিভাবে ম্যানেজ করছেন? সব দলেই থাকে, আপনারা তৃণমূলেরটা বেশি দেখান। গত পরশুদিন বিজেপির এমএলএ হরিণঘাটার বলছে শান্তনু ঠাকুর, মানে যাকে বিজেপি প্রার্থী করেছে, তাকে বলছে গাঁজাখোর। আমি বলছি না, বিজেপির এমএলএ বলছে বিজেপির এমপিকে। দেখুন, কোনো সংবাদ মাধ্যমে আপনি দেখতে পাবেন না, দেখানো হয়েছে। আমি আপনাকে বলছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধী সম্পর্কে যে মন্তব্যটা করেছে, আপনি কটা টিভি চ্যানেলে দেখেছেন? দেখিয়েছে? কেউ দেখাবে না। বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে বাংলার প্রায় 3.25 কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, বাংলার মুখ্যমন্ত্রী করেছে, সে আপনার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, বিজেপির নেতারও মুখ্যমন্ত্রী। একইভাবে যেমন আমার প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, তার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা। তৃণমূলের কোনো নেতাকর্মী দেখাতে পারবেন আজ পর্যন্ত বিজেপির একটা নেতাকে নাম ধরে ডেকেছে, প্রধানমন্ত্রীকে ডেকেছে নরেন্দ্র বলে? জিপ খুলে পড়ে যাওয়া উচিত আমাদের। প্রথমে রাজ্য পুলিশের ডিজি বদল, তারপর 4 জেলার ডিএম বদল, আগামী দিনে হয়তো আরও বদল হবে। এই নির্বাচন কমিশনের এই সক্রিয়তা কি শাসক দলের উপর চাপ বাড়াচ্ছে? না না, কোনো চাপ বাড়াচ্ছে না। এরা বেসিক্যালি তল্পি বাহক। আমি অন রেকর্ড বলছি আপনাকে। কেন বলছি শুনুন। দুদিন আগে শিবপুরে এনআইএ অ্যারেস্ট করেছে 11 জনকে। গত বছরের রামনবমীর যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটায় আমি আপনাকে একটা ছবি দেখাবো আপনার ক্যামেরায়। ছবিটাকে বলবো একটু জুম করতে। এই যে ছেলেটা, যে মূল অভিযুক্ত, হাতে দেখুন রিভলভার, দেখেছেন? এনআইএ একে অ্যারেস্ট করেন। একটা সম্প্রদায় থেকে বেছে বেছে 11 জনকে অ্যারেস্ট করেছে। আর যে মূল অভিযুক্ত, যার হাতে রিভলভার, যে রিভলভার নিয়ে মিছিল করেছে এবং উত্তেজনা ছড়িয়েছিল, সন্ত্রাস করেছিল, এই ছেলেটার নাম হচ্ছে সুমিত সাউ। একে অ্যারেস্ট করেনি। এবং আজকে কেন্দ্র সরকার কার অধীনে? নির্বাচন কমিশনের অধীনে। তার কারণ আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। আপনি 48 ঘন্টায় দুবার বাংলার ডিজি চেঞ্জ করে দিতে পারেন। আপনি এনআইএর ডিরেক্টর কেন চেঞ্জ করবেন না? পক্ষপাতদুষ্ট আচরণের জন্য। আজ থেকে 10 দিন আগে যে অ্যাডিশনাল ইসি ছিল, সে রিজাইন করলো, ইস্তফা দিল। তারপর নতুন 2 জন অ্যাপয়েন্ট হলো। কে অ্যাপয়েন্ট করেছে? নরেন্দ্র মোদী। মেরুদণ্ড তার কাছে বিক্রি। এই তো ভারতবর্ষের অবস্থা। মানে আপনি ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন? আমি প্রশ্ন তুলছি না, আমি বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়। আই এম মেকিং আ স্টেটমেন্ট। ইলেকশন কমিশনের যদি নিরপেক্ষতা প্রমাণ করতে হয়, এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে। ইলেকশন কমিশনের যদি নিরপেক্ষতা প্রমাণ করতে হয়, তাহলে সিবিআই ডিরেক্টর, ইডি ডিরেক্টর, ইনকাম ট্যাক্স ইনভেস্টিগেশন ডিরেক্টর চেঞ্জ হবে। প্রমাণ করুন। ক্ষমতা নেই। সম্প্রতি তাপস রায় দল ছেড়েছেন, অর্জুন সিং দল ছেড়েছেন। এইভাবে ভোটের আগে আরও হয়তো কেউ কেউ দল ছাড়বেন। এইভাবে ভোটের আগে দল থেকে বেরিয়ে যাওয়া কি দলের পক্ষে স্বস্তিকর? 2000 আগেও হয়েছে, 2021-এও হয়েছে। আপনারা দেখেছেন তার ফল কি। যাদের অস্বস্তি হয়েছে দলে কাজ করতে, তারাই আবার পরাজিত হয়ে ফিরে এসছে। তবে যদি কেউ টিকিটের লোভে এবং চাহিদায় বা সেই, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং সেই কারণে যদি দল থেকে চলে গিয়ে অন্য দলে যায় এবং তার যদি মনে হয় যে আমার সেই উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আমি দাঁড়াবো, আমি লড়বো এবং আমি মানুষের রায় নিয়ে জিতে দেখাবো, তাহলে তার সে অধিকার আছে, সে করে দেখাক। কেউ তো আটকাচ্ছে না। যেরকম জেতা লক্ষ্য তো ফেরত নিয়েছেন আপনারা আবার। যদি কেউ আসতে চায়, তৃণমূল তো আদর্শ পাল্টায়নি। তৃণমূলের আদর্শকে স্বীকার করে যদি কেউ বিজেপিতে আসতে চায়, আমার তো অসুবিধা নেই। তৃণমূলের আদর্শকে স্বীকার করে যদি কেউ সিপিএম থেকে আসতে চায়, আমার তো অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন, তাপস রায় 50 বছর কংগ্রেস করেছে। আদর্শগতভাবে কংগ্রেস আর তৃণমূল প্রায় এক। আপনি 50 বছরের আদর্শ রাতারাতি কি করে পাল্টে নিতে পারেন? তৃণমূলের আদর্শ আর বিজেপির আদর্শ তো কমপ্লিটলি আলাদা। আমি সব কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারি, আমি আমার আদর্শের সাথে কম্প্রোমাইজ কি করে করব?
আমি 50 বছর এক ধরনের রাজনীতি করলাম, আমার হঠাৎ করে মনে হলো যে না, 50 বছর আমার আদর্শ ঠিক না, আজ থেকে অন্য আদর্শ। আপনার তো লজ্জা থাকা উচিত। দলে থেকে কাজ করতে পারছি না, সাফোকেশন হচ্ছে, অসুবিধা হচ্ছে, যোগ্য সম্মান পাচ্ছি না। আবার নির্বাচনের পর সাফোকেশন চলে গেল, তখন আবার দলে ফিরে আসবে। কি করবেন আপনি তাদেরকে? যারা জিতলো তো ঠিক আছে, যারা জিততে পারলো না? না না, কাউকে দলে নেওয়া হবে না। আপনি এখনও দেখবেন যাদেরকে দলে নেওয়া হয়েছে, এমন নয় যে দলে নিয়ে তৃণমূল কর্মীদের উপর ছড়ি ঘোরাবে। আপনি আমাকে উদাহরণ দেখাতে পারবেন না। আপনি গত 3 বছরে উপনির্বাচনের পুরসভার নির্বাচনের পরে যারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছিল, দল থেকে বেরিয়ে গিয়েছিল, নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে, যে প্রার্থী হয়ে দলে ফিরবো, কেউ ঢুকতে পারেনি এখনো পর্যন্ত। আপনি নেননি? যেই হোক, দলের তো একটা কাঠামো আছে, দলের সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত নয়। হ্যাঁ, যখন মিটিং হয়েছে আমি আমার কথা জানিয়েছি, আমি বলেছি এদেরকে নেওয়া ঠিক না। যুদ্ধে যদি আপনার সাথে কেউ বেইমানি করে, তার সাথে নো কম্প্রোমাইজ। আমার 36 বছর বয়স, আমি 36 বছর ধরে একজনকে মা বলে ডাকলাম, হঠাৎ আমার মনে হলো আমার মা এটা না, কালকে অন্য একজনকে মা বলে ডাকবো? হতে পারে? এই জায়গা থেকে একটা প্রশ্ন এসছে, খুব মানে এরকম অনেকগুলো প্রশ্ন এসছে, যে এমনটা শোনা যাচ্ছে যে ক্ষমতার হস্তান্তর হচ্ছে তৃণমূলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হচ্ছে। এই রটনার মধ্যে ঘটনা কতটা? আমার কাজ হচ্ছে তৃণমূলের মধ্যে যত উপদল তৃণমূল রয়েছে, সব উপদল তৃণমূলে ঢুকিয়ে জোড়াফুল ফোটানো। একটাই তৃণমূল, একটাই লবি, আর আমিও সেই লবিতে বিলং করি। সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আপনারা অনেক সময় বিতর্ক সৃষ্টি করেন নতুন তৃণমূল বনাম পুরনো তৃণমূল। আমি বারবার এটা ব্যাখ্যা দিয়ে বলেছি যে নতুন তৃণমূল মানে নতুন যারা তৃণমূলে আসছে তা নয়। যে মানসিকতা নিয়ে 2011 সালের আগে তৃণমূল লড়াই করেছিল সিপিএমকে উৎখাত করতে, যে ভূমিকা পালন করেছিল, ওই 34 বছরের জগদ্দল পাথরকে সরাতে যে ভূমিকা পালন করেছিল, যে মানসিকতার পরিচয় দিয়েছিল, যে লড়াইয়ের পরিচয় দিয়েছিল, সেই মানসিকতার লড়াই নিয়ে যারা লড়তে পারবে, সেই তৃণমূলের নামই নতুন তৃণমূল। তৃণমূলে কি বদল? যারা কম্প্রোমাইজ করবে না আদর্শের সাথে, যারা ক্ষমতার লোভে রাজনীতি করবে না, দলে আসবে না, যেভাবে নিঃস্বার্থভাবে কর্মীরা লড়াই করেছিল 11 সালের আগে, আমি তো দেখেছি সে লড়াই, আমি তো অনেক কাছ থেকে দেখেছি আমাদের নেত্রীকে। সেই মানসিকতা, উৎসাহ, উদ্যম নিয়ে যারা লড়াই করেছিল, উৎসাহ উদ্দীপনা নিয়ে, যদি সেই উৎসাহ উদ্দীপনা মানসিকতা নিয়ে আজকে লড়াই করতে পারেন, তারাই নতুন তৃণমূলের অঙ্গ। একদম। দেখুন, রাজনীতি পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, সবই পরিবর্তনশীল। তৃণমূলে কি কি বদল আসা দরকার বলে আপনার মনে হয়? না, সময়ের সাথে তো সবাইকেই বদলাতে হয়। আমি আজকে যে দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই করছি, আমি যদি ভাবি যে আজীবন এই দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই করবে, তো হতে পারে না। সবাইকে সময়ের সাথে বদলাতে হয়। আজকে আমি মোবাইল ফোন ইউজ করছি, 20 বছর আগে কোথায় মোবাইল ফোন? তৃণমূলে কি কি দরকার মনে হয় বদলের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। বিশেষ করে আপনার লড়াই যখন বিজেপির সাথে, আমার যতটুকু মনে হয়, এবং আপনার খালি লড়াই একটা রাজনৈতিক দলের সাথে নয়, যেটা এতক্ষণ ধরে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যেটা অনেকে জানে না, যারা বাইরে থেকে রাজনীতি দেখে উপলব্ধি করে না। সবাই ভাবছে তৃণমূলের সাথে বিজেপির লড়াই। বিজেপির সাথে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে, জুডিশিয়ারি রয়েছে, তারা বিজেপিকে ব্যাক করছে। আমরা এমন একটা এমার্জেন্সি ফেজে বাস করছি, যেখানে জুডিশিয়ারির একাংশ ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করছে, যেখানে গভর্নররা বিজেপির এজেন্ট হয়ে, আমি কেন বিজেপির এজেন্ট বলছি, আজ থেকে 3 দিন আগে তেলেঙ্গানার গভর্নর রিজাইন করেছে। দেখুন, বিজেপির প্রার্থী হবে। কোথাও বিচারপতি রিজাইন করে বিজেপির প্রার্থী হচ্ছে, কোথাও গভর্নর রিজাইন করে বিজেপির প্রার্থী হচ্ছে। সুতরাং আজকের সময়কালে তৃণমূলের লড়াই বিজেপির সাথে, মানে বিজেপির সাথে সংবাদ মাধ্যমের একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, তদন্তকারী সংস্থা, অর্থবল, প্যারামিলিটারি ফোর্স, ইসি, কেন্দ্রীয় বাহিনী, সব মিলিয়ে গোটা সিস্টেমের সাথে সেখানে তো বদল দরকার। মানুষের লড়াই। সিপিএম এর সাথে যখন লড়াই হতো, আমি দেখেছি সিপিএম হয়তো শারীরিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, মাথা ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, কোমরে মেরেছে, পায়ে চোট আছে, হাতে চোট আছে, কিন্তু আমি দেখেছি সিপিএম কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা বাবাকে নিয়ে টানাটানি করেনি। এটা পরিবার কেউ ছাড়ে না। আমার ছেলের বয়স আজকে 4 বছর, আর মেয়ের বয়স 10 বছর। এদের বয়স যদি 24 আর 30 হতো, এদের কেউ ছাড়তো না। অভিষেক, ইতিহাস বলে রাজার থেকেও কঠিন হচ্ছে সেনাপতির কাজ। তৃণমূলের সেনাপতি হিসেবে নিজেকে কত নম্বর দেবেন?
না, আমি সৈনিক। লোকে সেনাপতি বলতে পারে, আমি সেনাপতি মানি না, আমি সৈনিক। আর 4টে লোক যেমন নিচে তৃণমূলের হয়ে লড়াই করছে, আমি একইভাবে করছি। সবার লড়াই এক। তারা হয়তো তাদের বুথে করছে, তারা হয়তো তাদের বিধানসভায় করছে, কেউ অঞ্চলে করছে, কেউ ওয়ার্ডে করছে। আমি রাজ্য জুড়ে করছি। আমার সীমিত এখতিয়ার যতটুকু আছে, দল যতটুকু আমাকে কাজে লাগাচ্ছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী, এখতিয়ার অনুযায়ী, বোধ বুদ্ধি বিচক্ষণতা অনুযায়ী কাজ করছি। আমিও সৈনিক। লড়াই সবারই কঠিন। লড়াই কোনোদিন কোনো লড়াই সোজা থাকে না। যদি কেউ বলে যে এই লড়াই সোজা, সে আত্মতুষ্টিতে ভুগছে। আপনি বলছেন যে বিজেপি সব নেতাদের ভাঙাচ্ছে, সব শরিকদের ভাঙাচ্ছে, আবার বিজেপি বলছে 400 পার। আরে আপনি যদি 350 পার বা 300 পার বা 400 পারে এত কনফিডেন্ট থাকেন, তাহলে সবাইকে ভাঙাতে হচ্ছে কেন আপনাকে? বিরোধীরা প্রায়ই বলছে ভাইপো, চোর, তালপাতা সেপাই, সমস্ত আক্রমণ আপনাকে উদ্দেশ্য করে কিভাবে দেখেন? তাদের আক্রমণ আমার কাছে আশীর্বাদ। তারা যত আক্রমণ করবে আমি স্বাগত জানাই, কোনো অসুবিধা নেই। আমি খালি এটুকু বলেছি আপনি নাম ধরে আক্রমণ করুন। কেউ কেউ আবার বলেছে যে তো আমার নাম নিতেও তাদের অসুবিধা হয়, তাদের বিবেকে বাঁধে, দ্বিধাবোধ করে। দরকার নেই। তাদের মনে হয় বোধহয় আমার নাম গালাগালি। আমার নাম তো আমার বাবা মা রেখেছে, আমার গুরুজনে রেখেছে, আমার কাছে তো সেটা আশীর্বাদের মতো। এবং তারাও যদি আমাকে আক্রমণ করে, তাদের বয়স অনেক বড়, বয়সে তারা অনেক বড়, তারা গুরুজন, তাদের আশীর্বাদ, তাদের আক্রমণ আমার কাছে আশীর্বাদের মতো। আপনি আক্রমণ করুন, আমি মাথা পেতে নেবো। সম্প্রতি একজন তো আপনাকে তালপাতা সেপাইও বলেছেন। করুক, যত করবে আমি মাথা পেতে নেবো। কিন্তু আমার বাবার চেয়েও বয়সে বড়, তাকে নিয়ে আমি কি বলি? রাজনীতিতে অবসরের বয়স থাকা উচিত, বয়সের সঙ্গে কর্মক্ষমতা কমে, আমি 60-এর আগে রিটায়ারমেন্ট নেব, এগুলো আপনারই মন্তব্য। আমি এখনো তাই বলছি। আমি আমার অবস্থান পাল্টাই না। আমাকে যারা চেনে জানে, আমি 10 বছর আগেও যা বলতাম আমি আজও তাই বলবো। আমি ভেবেচিন্তে কথা বলি। বাংলায় কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি ভেবে কথা বলি। আমি মনে করি 60-এর আগে রিটায়ারমেন্ট নেওয়া দরকার। এবার অনেকে এটা নিয়ে জলঘোলা করে, তার মানে মমতা ব্যানার্জি রিটায়ারমেন্ট নেওয়া দরকার। আমি বলছি না, সব ক্ষেত্রে এক্সেপশন থাকে। প্রধানমন্ত্রী রিটায়ারমেন্ট নেওয়া দরকার, আমি বলছি না। তার কারণ প্রধানমন্ত্রী যে পরিশ্রম করে, আজকে তার বয়স হয়তো 72, 73, অনেকে 30 বছরের অনেক যুবক, 20 বছরের অনেক যুবক, বা 40 বছরের অনেক লোক, 45 বছরের লোক সে পরিশ্রম করতে পারবে না। একইভাবে মুখ্যমন্ত্রী যে পরিশ্রম এই বয়সে করে, 20 বছরের যুবক বা 18 বছরের তরুণ বা 50 বছরের লোক বা 40 বছরের লোক পারবে না সে পরিশ্রম করতে। প্রত্যেকটা ক্ষেত্রেই এক্সেপশন থাকে। আপনি এক হাতে ক্যামেরা আর এক হাতে মাইক নিয়ে দৌড়াতেন আজ থেকে 30 বছর আগে, আমার মনে আছে। পারবেন আজকে? না, পারবো না। পারবেন না। মানে আপনি জনজোয়ার যাত্রা যেটা করেছেন আপনি আমি পারবো। আমার যদি 56 বছর বয়স হয়, আমি নবজোয়ার পারবো না? নবজোয়ার, সরি, আমি পারবো। 2 দিন পারবো, 3 দিন পারবো, খুব বেশি হলে 5 দিন। আমি 2.5 মাস একটানা 56-60 বছর বয়সে রাস্তায় থাকতে পারবো না। তাহলে আপনিও মনে করেন রাজনীতিতে অবসরে? প্রত্যেকটা রাজনীতি না, আমি বলছি সব ক্ষেত্রে। আমি রাজনীতিতে মানে বুদ্ধি বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, মানুষ চেনার ক্ষমতা বাড়ে, সেগুলো নয়। এভরিথিং বয়েলস ডাউন টু আলটিমেটলি হার্ড ওয়ার্ক। সব কিছু তো কর্মক্ষমতার উপর। আপনার বুদ্ধি, এত বুদ্ধি, আপনি কাজই করতে পারছেন না, তাহলে লাভ কি আপনার বুদ্ধির? আপনার এত অভিজ্ঞতা, এত কিছু, এত বিচক্ষণ, আপনি কাজ করতে পারছেন না, শরীর আপনাকে সাহায্য করছে না, শরীর আপনার সাথ দিচ্ছে না, তাহলে কি হবে আপনার বুদ্ধি নিয়ে? আমি সে কারণে বলছি, আমি কাউকে ছোট করছি না। আমাদের অভিজ্ঞতা দরকার, আমাদের বুদ্ধি দরকার, আমাদের এক্সপিরিয়েন্স দরকার, আমাদের উইজডম দরকার, আমাদের ইন্টেলেক্ট দরকার, সব দরকার। কিন্তু তার সাথে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কর্মক্ষমতা। আজ থেকে 10 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমি কোথায় নিজেকে দেখবো সে আমি কি করে বলি? নিজেকে তো খালি আয়নার সামনেই দেখা যায়, আর তো কোথাও দেখা যায় না। তো 10 বছর পর আমি মনে করি, আজকে 2024, মানে 2034-এর প্রশ্ন যদি আমাকে 24-এ আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে নিশ্চিতভাবে খুব শীঘ্রই আমি আশাবাদী এবং মনে করি যে কেন্দ্রের সরকারের পরিবর্তন হবে। এবং 2034-এর প্রশ্ন আপনি যখন আমাকে জিজ্ঞেস করছেন, যে সেই সময়েও দেশে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, উন্নয়নমুখী এক সরকার থাকবে এবং তার চালিকা শক্তি হিসেবে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস অগ্রণী ভূমিকা পালন করবে, এবং সেই দলের একজন সৈনিক হিসেবে নিজেকে দেখতে চাই। এইটুকুই। দিল্লিতে সৈনিক হিসেবে বলেছি। সৈনিক মাটিতে থাকে, সৈনিক যুদ্ধ লড়ে। সৈনিক থেকে তো সেনাপতি, সেনাপতি থেকে রাজা। আমি বাংলার মানুষের প্রতিনিধি হিসেবে থাকতে চাই। আমি সংগঠনে
স্বচ্ছন্দ বোধ করি। ছোটবেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি দেখেছেন, বিরোধী নেত্রী হিসেবে তার রাজনৈতিক সংগ্রামকে খুব কাছ থেকে দেখেছেন, কিন্তু কেউ কেউ বলে আপনাকে এই লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়নি। কখনো মনে হয়েছে অভিজ্ঞতাটাও দরকার? আমি আজকে যে লড়াই করছি, যারা বলছে কতজনই লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে, আমি হয়তো সিপিএমের সাথে লড়াই করিনি। যখন 21শে জুলাই হয়েছে তখন আমার বয়স 4 বছর। ঠিক। আপনি আশা করেন যে আমি তৃণমূলের পতাকা নিয়ে মিছিল করব 4 বছর বয়সে? করেছি, যতটুকু পেরেছি। জিজ্ঞেস করেছি বাড়ির গুরুজনদের, বাড়ির বাইরে দাঁড়িয়ে কোনো সময় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে হাত ভেঙে প্লাস্টার করে ফিরে আসতে, কোনো সময় দেখেছি মাথা ভেঙে প্লাস্টার করে ফিরে আসতে। এবং একটা রাতও আমার যখন ছোট, মানে 5 বছর, 6 বছর, 7 বছর বয়স, বাড়ির সবাই চিন্তায় থাকতো যে আজকে দিদি ফিরবে কিনা, আজকে দিদি ফিরবে কিনা। রাত্রি 8টা 9টা, তখন তো এত টেলিফোনের রমরমা ছিল না, ঘরে ল্যান্ডলাইনও ছিল না। মা বসে আছে, বাবা বসে আছে, পরিবারের গুরুজনেরা বসে আছে, জ্যাঠা জেঠি ঠাকুমা, ফোনে পাওয়া যাচ্ছে না, চিন্তায়। সকালে বেরিয়েছে, এখনও কোনো খোঁজ নেই, খবর নেই। তখন টেলিভিশন, সংবাদ মাধ্যমের এত রমরমা ছিল না। মাঝে মাঝে 1 ঘন্টা অন্তর অন্তর খবর পাওয়া যেত, রেডিওতে লোক খবর শুনতো। আমি সেই দিনগুলো দেখেছি। কিন্তু যারা প্রশ্ন করছে যে আন্দোলনের মধ্যে দিয়ে অভিষেক উঠে আসেনি, আমি আপনাদের অভিযোগের কোনো বিরোধিতা করছি না। আমি খালি এটুকু আপনাকে জিজ্ঞেস করছি যে আজকে আমি যেই লড়াই করছি বিজেপির বিরুদ্ধে, আমি তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করিনি। আপনি সিপিএমের ডান্ডা খেয়েছেন। বিজেপির ইডি সিবিআইয়ের সামনে লড়াই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, আপনি করছেন না। সম্পূর্ণ অন্য প্রেক্ষাপট, অন্য প্রেক্ষাপট। এবং আমার লড়াইয়ে আমার পরিবারের মা বাবাকেও ছাড়া হয়নি। আপনার ক্ষেত্রে ডান্ডাটা আপনি আপনার পিঠে খেয়েছেন, কোমরে খেয়েছেন, আপনার মা বাবার উপর আঁচড় আসেন। আমার ক্ষেত্রে আমার মা বাবা অনেক বেশি যন্ত্রণাদায়ক বলছেন। অনেক, সেটা মানুষ ঠিক করবে কোনটা যন্ত্রণাদায়ক। কিন্তু যারা বলছে আন্দোলন দিয়ে বড় হয়নি বা কঠিন পথে বড় হয়নি, আপনি ভাবুন 8 ঘন্টা 10 ঘন্টা করে আপনি বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করছেন 10 বার 12 বার 15 বার। আমার মায়ের হাঁটু অপারেশন হয়েছে, আপনি একের পর এক নোটিশ। কি দোষ তাদের? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করছে না, মাকে ডেকে পাঠাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করছে না, বাবাকে ডেকে পাঠাও। আপনি আমার সবাইকে ডেকে পাঠান। আমি যদি একাও হয়ে যাই আমি মাথা নত করবো না। আমাকে যদি মাথা নত করতে হয় আমি সাধারণ মানুষের কাছে করব। আমি দিল্লির অসুরদের কাছে মাথা নত করব না। আমি স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না। আমি দিল্লির বহিরাগতদের কাছে, বাংলা বিরোধীদের কাছে, অত্যাচারীদের কাছে মাথা নত করব না যতদিন বেঁচে থাকবো। যা হওয়ার হবে, যা হয় হবে, যত ক্ষমতা আছে প্রয়োগ করব। রাজনৈতিক নীতি। সুতরাং যারা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেনি, তাদের কাছে আমি এটুকু ব্যাখ্যা দেবো, বাকি তারা বিবেচনা করুক। অভিষেক, রাজনৈতিক নীতি আদর্শকে যদি আমি পাশে সরিয়ে রাখি, নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনের কাছ থেকে আপনি কি শিখতে চান? না, রাজনৈতিক নীতি আদর্শ আপনি যদি সরিয়ে রাখেন তাহলে তো অনেকের কাছেই অনেক কিছু শেখা যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে হার না মানার মানসিকতা, যে নির্ভীক অদম্য ইচ্ছাশক্তি, এটা আমি অন্য কারোর মধ্যে আর দেখতে পাইনি। এবং যেভাবে তিনি লড়াই করেছেন, আপোষহীন নেত্রী, এটা ভারতবর্ষে আপনি অন্য কারোর কাছে দেখতে পাবেন না। এবং নরেন্দ্র মোদীর কাছে আপনি যদি বলেন, তাহলে ওই যে বললাম যে এই বছরেও তিনি, এই বয়সেও তিনি যেভাবে পরিশ্রম করেন, কিভাবে তিনি এই বয়সেও 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করেন, সেটা একটা নিশ্চয়ই শিক্ষণীয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে বন্ধু আছে? না, আমরা এমনি কোনো বন্ধু নেই। এমনি সত্যি আমার কোনো বন্ধু নেই। মানে যারা ছিল হয়তো কোনো যোগাযোগ থাকে না বলে আমার সেভাবে বন্ধুত্ব আর কারোর সাথে নেই। আর আমার বন্ধু হলেও তো ইডি সিবিআই ধরবে। আপনি আমার সাথে বন্ধুত্ব করুন, কালকে নোটিশ দেবে। আমি আপনাকে বলছি, মন খারাপ তো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ। আমার সাথে যতদিন মানুষ আছে আমার মন খারাপ হয় না, কারণ আমি জানি মানুষ যার সাথে থাকে সেই গণতন্ত্রে শেষ কথা বলে। আপনার কাছে সব আছে, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে হারান, দেখি, তাহলে বুঝে নেবো শেষ কথা মোদি বলে, শেষ কথা বিজেপি বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সাদা পাজামা পাঞ্জাবি নয়, সাদা কালো ট্রাউজার টি শার্ট। আপনার ব্রিদিং স্পেসটা ঠিক কী? নিঃশ্বাস নেন কিসে? না, ব্রিদিং স্পেস মানে আমি অবসর সময় তো সেভাবে নেই। আমি একটু সময় পেলে গান শুনি বা কোনো ডকুমেন্টারি দেখি,
এখন তো ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে বেশ ভালো ডকুমেন্টারি থাকে, ইউটিউবেও থাকে। সুতরাং বই পড়ার স্বভাবটা আস্তে আস্তে এই ডকুমেন্টারিগুলো আসার পরে, এই অনলাইন ওটিটি প্ল্যাটফর্মগুলো আসার পর আস্তে আস্তে আমি দেখছি এটা অনেকের ক্ষেত্রেই, এবং আমি আমার মেয়ের ক্ষেত্রেও এটা দেখি, নেক্সট জেনারেশনের ক্ষেত্রে এটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই ডকুমেন্টারিগুলো দেখতে। মানে একটা বই পড়তে হয়তো আপনার 15 দিন 20 দিন সময় লাগবে, একটা ডকুমেন্টারি সেটা আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টায় দেখে নেবেন। তো ব্রিদিং স্পেসে আমি একটু সময় পেলে গান শুনি, বা এই একটু ডকুমেন্টারি বা কোনো ওটিটিতে একটা সিরিজ কিছু দেখলাম, যদি সময় পাই না। লোকে বলে তো আপনি 2 ঘন্টা জিম করেন, না না, আমার জেনে চেহারা ভেঙেই বানিয়েছেন। আমি সারাদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির ছোট বড় মাঝারি নেতা, সিপিএম কংগ্রেসের নেতাদের কাছে যা ডায়েট প্ল্যান নিচ্ছি, যা খাবার খাচ্ছি, আমার আর জিমের দরকার হয় না। এই ডায়েট প্ল্যান ফলো করলে যে কেউ ফিট থাকবে। মানে গাল খেয়ে ওজন কমিয়েছেন? গাল খেয়ে ওজন কমায়নি, যা আক্রমণ করছে এ আমার কাছে সাপে বর, আমার কাছে আশীর্বাদ। আপনি বারবার ইডি সিবিআইয়ের কথা বলছেন, লিপস অ্যান্ড বাউন্সের সাথে আপনার সম্পর্কটা ঠিক কী? লিপস অ্যান্ড বাউন্সের সাথে আমার সম্পর্ক, আমি লিপস অ্যান্ড বাউন্স নামে একটা সংস্থা শুরু করি 2009 সালে। আমি এমবিএ পাস আউট করি 2009 সালে, তারপর সেখানে শুরু করি। পরবর্তীকালে আমি 2014 অবধি সে কোম্পানির সাথে থাকি, মানে এখনও রয়েছি, কিন্তু আমি ডিরেক্টরশিপ থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার আগে আমি সেখান থেকে রিজাইন করি। সেই কোম্পানি শেয়ার ট্রেডিংয়ে রয়েছে, এবং একটা জলের প্লান্ট রয়েছে বাঁকড়াহাটে, একটা নিওয়ালিপুরে একটা অফিস রয়েছে। সব জায়গায় গিয়ে ইডি রেড করেছে অলরেডি, ইডির কাছে তথ্য আছে। আমি তো সে কারণেও বলছি যে আমার সাথে যদি কিছু যোগাযোগ পেয়ে থাকে, এসএসসি স্ক্যাম, কোল স্ক্যাম, অমুক স্ক্যাম, তমুক তথাকথিত যে কেলেঙ্কারির কথাগুলো বলছে, তাহলে বিচারকের কাছে জমা দিক, কেউ তো বারণ করছে না, বা জনসমক্ষে আনুন, আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন। একটা জিনিস বলুন তো, এবারে যে প্রার্থী তালিকা দেখলাম, আপনার একটা চমক হচ্ছে ইউসুফ পাঠান। আপনি বিশ্বাস করেন ইউসুফ পাঠান অধীর চৌধুরীকে হারাতে পারবে? আমরা তো অধীর চৌধুরীকে হারাতে যাইনি, আমরা বহরমপুর জিততে গেছি। শুনুন, অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে আপনি আমার বিরুদ্ধে লড়ুন, তাতে হাত কার শক্তিশালী হচ্ছে? আমি খালি এইটুকু প্রশ্ন আপনাকে করব। অধীর চৌধুরী তো বলছেন আমার বিরুদ্ধে অমিত শাহর ক্ষমতা থাকলে লড়ুক। অধীর চৌধুরী তো বলছেন আমার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ লড়ুক। অধীর চৌধুরী তো বলছেন আমার বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়ুক। অধীর চৌধুরী তো বলছেন আমার বিরুদ্ধে যোগী আদিত্যনাথ লড়ুক। অধীর চৌধুরী বলছে আমার বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়ুক। আপনি কার হাত শক্তিশালী করতে চাইছেন? আপনি যার হাত শক্তিশালী করতে চাইছেন, আমি তাকে হারাতে বহরমপুরে গেছি। আপনি যাতে তার এজেন্ট হিসেবে কাজ না করতে পারেন, সেই কারণে গেছি। অধীর চৌধুরীকে সিকিউরিটি কে দেয়? অমিত শাহ সিকিউরিটির দায়িত্বে যে সিআরপিএফ থাকে, সেই সিআরপিএফ। মানে আপনি নাম না করে বলছেন অধীর চৌধুরী বিজেপির এজেন্ট? আপনার মনে হয় আমি ভুল বলছি? যদি বিজেপির আমি হতে পারে ভুল বলছি, চলুন তর্কের খাতিরে ধরে নিলাম। তাহলে অধীর চৌধুরী কালকে সাংবাদিক বৈঠক করে বলুক যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে বহরমপুরে লড়ুক, বলুক। গত 10 বছরে একবার বলেনি, কেন? আপনার লড়াই কার সাথে? আপনি 1 বছরে অন্তত পক্ষে 20 বার বলেছেন যে ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি লড়ুক। আমরা একটা শব্দ ব্যবহার করিনি 31শে ডিসেম্বর পর্যন্ত। আপনি দেখান কোথাও, আপনার আর্কাইভ খুঁজে বার করুন 31শে ডিসেম্বর 2023 অবধি। কিন্তু আমরা কংগ্রেস নেতৃত্বকে বলে এসেছিলাম যদি 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে আপনারা সিদ্ধান্ত না নেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজের মতো লড়বে। আপনি এক শব্দে আমাকে জবাব দিন যে আপনি কীভাবে দেখেন নরেন্দ্র মোদী? বিচক্ষণ। অমিত শাহ? ওভার রেটেড। মমতা বন্দ্যোপাধ্যায়? আপোষহীন জননেত্রী। শুভেন্দু অধিকারী? ভাষা সন্ত্রাস অমার্জিত। সুকান্ত মজুমদার? অপরিণত। দিলীপ ঘোষ? ভালো সংগঠক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অবিচারপতি। শুনুন, যে ভদ্রলোক যে দেশে জাতির জনক আর গডসের মধ্যে বেছে নিতে দ্বিধাবোধ করে, তার সম্পর্কে কিছু বলা উচিত না, মানুষ দেখুক। যে নাথুরাম গডসে জাতির জনক মহাত্মা গান্ধীকে দিল্লিতে 1948 সালে 30শে জানুয়ারি 5:05 সবার সামনে প্রকাশ্যে গুলি করে মেরেছিল, উনি বলছেন আমাকে দেখতে হবে কি কারণে গুলি করেছিলেন, তারপর আমি এই দুজনের মধ্যে বাঁচব। যে গান্ধী আর গডসের মধ্যে বাঁচতে ইতস্তত বোধ করে, তার বিরুদ্ধে কিছু না বলাই উচিত, মানুষ দেখুক। পার্থ চট্টোপাধ্যায়? দুর্ভাগ্যজনক। রাহুল গান্ধী? ইটস টু লেট। তিনটে শব্দ ইউজ করলাম। প্রশান্ত কিশোর?
ওভার হাইপড, ওভার হাইট। ওভার রেটেড। অভিষেক, একটা র্যাপিড ফায়ারে আমরা আসি। নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ? নরেন্দ্র মোদী, যেহেতু দেশের প্রধানমন্ত্রী। ভালো সংগঠক নাকি জননেতা? ভালো সংগঠক। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? বুদ্ধ ভট্টাচার্য। কেন? আপনি তো বলেছেন এক শব্দে জবাব দিতে, পরের প্রশ্নে চলে যান। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ। তারুণ্য নাকি অভিজ্ঞতা? দুটোই। রাম নাকি দুর্গা? দুর্গা। তার কারণ রামও দুর্গার পুজো করেছিল। সচিন না সৌরভ? আমি ডিপ্লোম্যাটিক আনসার দিই না, আমার পছন্দ হচ্ছে ধোনি। আমি মানে সচিন সৌরভ দুজনেই জেনারেশনটাও আলাদা। না, জেনারেশন না, আমরা তো সচিন সৌরভ দুজনেরই খেলা দেখেছি। আমার তো 36 বছর বয়স। আমরা তো জন্মের পর থেকে আজহারউদ্দিন থেকে শুরু করে সচিন, সৌরভ, সেহবাগ, দ্রাবিড় সবারই খেলা দেখেছি, লক্ষণ। কিন্তু আমি মনে করি যে ধোনি ইজ আনরাইভেলড, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রডিজিজ দ্য ওয়ার্ল্ড অফ ক্রিকেট হ্যাজ এভার প্রডিউসড। ধর্ম নাকি ফুটবল? ধর্ম বাড়িতে এবং মন্দিরে, মাঠে ময়দানে ফুটবল। ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। অমিতাভ না শাহরুখ? অভিনেতা হিসেবে অমিতাভ। ইলিশ নাকি মাটন? মাটন। দীপিকা না আলিয়া? দীপিকা। কেন? পছন্দ। এড শেরান নাকি অরিজিৎ সিং? অরিজিৎ সিং, এনি ডে। ডায়মন্ড হারবার না দক্ষিণ কলকাতা? ডায়মন্ড হারবার না? দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতা আমার জন্ম, আর ডায়মন্ড হারবার তোমার কর্মক্ষেত্র, দুটোই। ছাত্র রাজনীতিকে উত্থান নাকি প্যারাশুটে তারকা প্রার্থী? মানুষ যাকে চাইবে, যেভাবে চাইবে সেভাবেই, মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। অর্থ নাকি ক্ষমতা? অর্থ নাকি ক্ষমতা। অর্থ নাকি ক্ষমতা, দুটোই না। লাস্ট একটি প্রশ্ন করব যে এই এত বড় নির্বাচন, যেখানে দেশের সবথেকে নজর রয়েছে পশ্চিমবঙ্গের দিকে, 4টে স্টেটের মধ্যে সবথেকে নজর, গোটা দেশের নজর পশ্চিমবঙ্গে, সেই নির্বাচনে আপনি এ রাজ্যের শাসক দলের প্রধান কাণ্ডারি, প্রধান সেনাপতি বলুন, যাই বলুন, আপনি ময়দানে নেমে পড়েছেন। আপনি নিজে কতটা কনফিডেন্ট যে এই নির্বাচন আপনি কাঁধে করে কতটা পার করতে পারবেন? মানে আপনি নির্বাচনের ফলাফল নিয়ে জিজ্ঞেস করছেন আমাকে? হ্যাঁ, একদমই তাই। বিভিন্ন জনমত সমীক্ষায় নানা রকম তথ্য আসছে। জনমত সমীক্ষায় তথ্য 2021-এও এসেছিল। হ্যাঁ। সবের কোনো ভ্যালু নেই, আলটিমেটলি মানুষ ঠিক করবে। তবে আমি আপনাকে বলি যে আমি যতটুকু মানুষের সাথে কথা বলে উপলব্ধি করেছি, আমি আপনাকে যেটা এই সাক্ষাৎকার চলাকালীন বললাম, আমি আবার আপনাকে সেটাই স্মরণ করিয়ে দিয়ে আন্ডারলাইন করে একই কথা বলতে চাই যে 2019 সালে তৃণমূলের যা পারফরমেন্স ছিল, ভোটের নিরিখে এবং আসনের নিরিখে দুটোতেই তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স বেটার হবে, আরও ভালো হবে। এবং সেটা যখন 4 তারিখ ভোট বাক্স খুলবে সেটা প্রমাণিত হবে, বেরিয়ে যাবে। সেটা ঠিক না বেঠিক সেটা প্রমাণ হবে। কিন্তু ভবিষ্যৎবাণী আমি করতে পারবো না, এই মুহূর্তে নয়। আমি হয়তো আপনাকে 1 মাস পর যদি আরও একটা সাক্ষাৎকার দিই বা আপনার সাথে কথা বলার সুযোগ হয়, আমি নিশ্চিতভাবে বলে দেবো তৃণমূল কংগ্রেস কটা আসন পাবে আজকের দিন আমার অভিজ্ঞতা অনুযায়ী। আজকের দিন দাঁড়িয়ে আপনি বলছেন 22-এর বেশি পাবেন? নিশ্চয়ই, নিশ্চয়ই, 100%। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের 2019 সালে যা ভোট শেয়ার ছিল এবং যা আসন সংখ্যা ছিল তার থেকে বাড়বে। 22-এর থেকে তো বেশি 23ই হয়, 21 তো হয় না, তাই হবে। আজ থেকে 1 মাস পরে নিশ্চিতভাবে 23টা 26ও হতে পারে, 30ও হতে পারে, 32ও হতে পারে, কমবে না। কমবে না। এতটাই কনফিডেন্ট। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অগ্রিম আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকবৃন্দ সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।